জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, জি, থ্যাংক শোনা ইউ। যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই সবার তো সম্ভব না, আপনাদের কয়েকজনের পরিচয় আমি নেই। আহ আপনারাই কাইন্ডলি কয়েকজন একটু আনমিউট করে আপনাদের পরিচয়টা যদি দিতেন তাহলে আমার জন্য পরবর্তীতে একটু কথা বলতে একটু ফ্লুয়েন্সি আসতো আর কি, সুবিধা হতো। আচ্ছা, প্রথমে আমি বলি, আমি হচ্ছে আকলিমা আক্তার। আমিও জগন্নাথ ইউনিভার্সিটি থেকেই এলএলবি, এলএলএম কমপ্লিট করেছি। 10 ব্যাচ জগন্নাথ ইউনিভার্সিটির। এখন জুডিশিয়ারি প্রিপারেশন নিচ্ছি আর কি। আপু, আপনি লয়ের 10 ব্যাচ? হ্যাঁ, লয়ের হচ্ছে 7 ব্যাচ আর ইউনিভার্সিটির 10 ব্যাচ। আচ্ছা, ধন্যবাদ আপু। আমি লয়ের 11 ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দুই একজন। আর দুই একজন যদি আপনাদের পরিচয় দিতেন আর কি। আসসালামু একটু unmute আলাইকুম। করে। ওয়ালাইকুম আমি সালাম। শাশ্বত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট 2021 সেশন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাইয়া আপনারটা যদি বলতেন, আমি ক্যাচ করতে পারি নাই আপনারটা। আচ্ছা, আমি মোস্তফা আহমেদ শান্তু। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলএম করছি। আমার সেশন 18-19। এই তো। আর আমি 17তম জুডিশিয়ারি ভাইবা দিয়েছি আর কি, রেজাল্ট অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ হয়ে যাবে। দোয়া রাখবেন ভাইয়া। আহ, আর দুজনের কাছ থেকে শুনবো, তারপরেই আমি আস- পিছনে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। সীমা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম দুইটাই কমপ্লিট করছি 17-18 শিক্ষাবর্ষ। ধন্যবাদ আপু। আর একজন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম সজীব সালাম। ইসলাম, বল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশন। ধন্যবাদ সজীব। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। মোহাম্মদ মিরাজ হাওলাদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী। ধন্যবাদ মিরাজ। আহ, তো আমার মনে হয় আমি সরাসরি আমাদের আজকের সেশনে চলে যাই। আমাকে আজকে অ্যাডমিন কর্তৃক কথা বলার জন্য বলা হয়েছে। মানে বেসিক্যালি 18, এক সেকেন্ড একটু আমাকে। Sorry. বেসিক্যালি 18 বিজেএস প্রিলি নিয়ে কথা বলতে। তো আমি মূলত 18 প্রিলিটাকে ফোকাস করব, সেই সাথে রিটেনের কিছু আইডিয়া দেব আর কি। আমারও অত বেশি অভিজ্ঞতা নেই। আহ, আমার এটা প্রথম বিজেএস ছিল, তো এখনো আমি রেজাল্টের অপেক্ষায় আছি, জানি না কি আছে। আহ, তো যতটুকু অভিজ্ঞতা হয়েছে 24 সালে একটা বিজেএস এ, আমি চেষ্টা করব আর কি আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন, মাঝে মাঝে রেসপন্স না করলে আসলে অনলাইন ক্লাসে সেশনে অতটা এনার্জি পাওয়া যায় না। আহ, আপনারা কি এখানে যারা আছেন সবাই মানে 18 দিবেন? না, আমরা 18 অনেকে 19তম দিব। অনেক। আচ্ছা, অনেকে 19 দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি ওভাবেই ডিসকাস করবো আর কি। আহ, অনেকে 21 দিব স্যার, 21 হ্যাঁ, 22। হম হম, ওভাবে আমি ডিসকাস করবো। আসলে আমি প্রিলি তো 20। প্রিলি, সেটা 18 হোক আর 21 হোক, তাই না? 18তে ফোকাস করলে একটু ভালো হয়, কারণ আমাদের হাতে যেহেতু সময় নেই, এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারি সেই দিকে ফোকাস হ্যাঁ, সেটাই। হম। আচ্ছা, সমস্যা নেই। তো
17-র সার্কুলার হয়েছিল কবে কেউ জানেন? 24-এর খুব সম্ভবত মার্চে সার্কুলার হয়েছিল। তারপরে কি? যে পরীক্ষা হয়েছে মেতে এপ্রিলে, যে মার্চে সার্কুলার হয়েছিল, জি ভাইয়া। হ্যাঁ, মার্চে সার্কুলার হয়েছিল, পরীক্ষা হয়েছে মেতে, প্রিলি হয়েছিল মেতে। আর হুম। মেতে। হুম, জুন জুলাই তো রিটেন হলো। তো 18 বিজে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের এখনো তো 17 ভাইবা চলছে। 17 রেজাল্ট হতে হতে খুব সম্ভবত 20 ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট হয়ে যাবে 17। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি মার্চে সার্কুলার হতে পারে 18 বিজিএস এর। এটা এটা যে হবেই এমন না, এটা প্রিজাম্পশন, কারণ এরকমই হয়ে আসতেছে। একটু এদিক সেদিকও হতে পারে, কারণ এবার যেহেতু হচ্ছে 17 অনেক লেন্দি ছিল পরীক্ষায়। সেক্ষেত্রে যদি আমরা ধরি যে 17 মার্চে যদি সার্কুলার হয়, এপ্রিল মে ফার্স্টকে যদি মেতে যদি আমরা ধরি যে মেতে গত বছরের মতো যদি আমরা ধরি মেতে পরীক্ষা হবে, মেতে 18 প্রিলি যদি হয়, তাহলে আমাদের হাতে আর কয় মাস থাকে কেউ একজন বলেন? 3 মাস। 3 মাস 90 দিন। 3 মাস 3 মাস কিন্তু প্রিলি পাসের জন্য যথেষ্ট আমি মনে করি, কারণ প্রিলির পড়াটা তো আসলে রিটেনের মতো না। রিটেনে যেমন আপনাকে সবকিছু মনে রেখে একেবারে এ টু জেড লিখতে হবে, এটা কিন্তু এমন না। প্রিলিটা আপনার 4টা অপশন থাকবে, তো আপনার দেখেই চোখের মধ্যে ভাসবে যে আসলে একটা অপশন হবে, একটা অপশন সঠিক অ্যান্সার। তো আমাদের প্রিলিতে যে মার্ক, লতে কত জানি, লতে 60 আর জেনারেলে 40, তাই তো? জি। তো আমি প্রথমে ল নিয়েই কথা বলবো, কারণ আমার মনে হয়, এবং এটা অধিকাংশেরই মনে হয় এরকম, যে মানে লতে ভালো করলেই প্রিলি পাস হয়, মানে লতে ভালো করাটাই সহজ আর কি জেনারেলের চেয়ে, কারণ জেনারেলে আপনাকে অনেক বেশি পড়তে হবে, আর লতে জেনারেলের মতো না পড়েও মার্কস ক্যারি করা যায়। আমি প্রথমে বলবো, আজকে ডিসকাস করব যে আসলে খুব মানে লয়ের কোন কোন ল মানে কম সেকশন পড়েও আপনারা কিভাবে বেশি প্রশ্ন পাবেন, এবং মানে বেশি সেকশন যেগুলা সেগুলা থেকে কম প্রশ্ন হয় এমন মানে টপিক গুলা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আসি আমি যে আমি যখন প্রিলি প্রস্তুতি নেওয়া শুরু করি, তো তখন আমি দেখলাম যে আসলে সবাই হচ্ছে ওই সিপিসি আর সিআরপিসি সারাদিন পেনাল কোড, ওই সারাদিন মিলে আমি 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 যখন আমাদের লাইব্রেরিতে পড়তাম, তখন দেখি যে আমার বন্ধু বান্ধব যেসব অনেক সিনিয়র আছেন যারা ল্যান্ড লয়ের, তো আমি দেখতাম যে সবাই ওই সিপিসি আর সিআরপিসি পড়ে, আর আমার আবার এই সিপিসি আর সিআরপিসি এই দুইটা ধরতেই ভয় লাগে। তা আমি মানে বাকি সাবজেক্ট গুলা পড়তাম, বাকি আইনগুলা, ছোট ছোট আইনগুলা। তো ছোট ছোট আইনগুলা থেকে মানে আমি এগুলা পড়তে ভালো লাগতো আমার, কারণ হচ্ছে আইনগুলা একদিন ধরলে একদিনই শেষ করা যেত, আর ওটা একটা ভালো লাগতো। কিন্তু এই সিপিসি সিআরপিসি ধরলে এটা শেষ হতে চায় না। আমি দেখছি আমার বন্ধু বান্ধব 1 মাসেও একটা সিপিসি শেষ করতে পারে না। মানে
এমন পড়া দেয়, এবং আসলে এগুলো বেশিও, সিপিসি সিআরপিসি সেকশন অনেক বেশি, সিপিসি তে অর্ডার বলেন সেকশন বলেন অনেক বেশি। তো আমি তখন ওই প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একটা বিষয়, মানে আমার মাঝে একটা, মানে আমি নিজে নিজেই এটা, আমি কাউকে মানে বলিও নাই, নাকি আমি নিজে নিজেই একটা বিষয়, মানে আমি একটা প্রিলির আমি কি বেশি পড়বো কি কম পড়বো, আমি একটা মানে আউটলাইন বানাইছিলাম। তো আমার টার্গেট ছিল হচ্ছে আহ মানে দেখেন প্রিলি হচ্ছে আপনার, প্রিলিতে কিন্তু 80-90 পেয়ে খুব মানে 80-90 পেতে হয় না, আপনাকে 51 পাইতে হয়, মানে 51% মার্কস পেলেই প্রিলি পাস। তো সেক্ষেত্রে একটু যদি মানে পরিশ্রম কিন্তু সবাই করে, একটু যদি আপনারা কৌশলী হতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে প্রিলি পাসটা করা সম্ভব, জুডিশিয়ারি প্রিলি সম্ভব যদি আপনারা একটু কৌশলী হন, কোনটা বেশি পড়বেন কোনটা কম পড়বেন, কোনটা খুব বেশি পড়বেন প্রিলির 7 দিন আগে বা প্রিলির 2 দিন আগে 3 দিন আগে, এই বিষয়গুলো যদি আপনারা একটু মাথা খেটে কৌশলী হয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রিলি পাস করা সম্ভব। আচ্ছা, আমার কথা আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আমার হ্যাঁ, শোনা জি যাচ্ছে। শোনা যাচ্ছে। ধন্যবাদ। তো আমি এখন আমি কিছু আইনের নাম বলবো, এটা কিন্তু আমি নিজে তৈরি করছি, এখন এটা খাটতেও পারে নাও খাটতে পারে, তবে হচ্ছে মানে আমি দেখছি যে এর বাইরে মানে এটা ফলো করলে অন্তত প্রিলি পাস করা সম্ভব, প্রিলি পাস খুব বেশি কঠিন না আমার মতে। আহ আমি কিছু আইনের নাম বলবো এখন, তো আপনারা চাইলে লিখতেও পারেন বা হচ্ছে আমি পরে আপনাদের অ্যাডমিনের মাধ্যমে এটা পাঠাতেও পারি, আমি এটা টাইপ করিনি আমার, আহ আপনারা চাইলে লিখতে পারেন অথবা অ্যাডমিনের মাধ্যমে পরবর্তীতে পাঠিয়ে দিতে পারবো, কোনটা করা বেটার হবে? আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখে আপনারা নিচ্ছি, লিখে, তো আপনারা পাঠিয়ে লিখে দিলেও নেন। ভালো হয়। পাঠিয়েও দিয়েন ভাইয়া। লিখে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে পাঠাই নিলে দেখেই শেষ, আর এটা আমার অভিজ্ঞতা আছে। আর লিখে নিলে বিষয়টা একটু লং টার্ম হয় আর কি, এখন আপনাদের ইচ্ছা। আহ, আচ্ছা আমি সময় দেবো, আপনারা লিখে নিতে পারবেন অথবা হচ্ছে না চাইলে শুনে লিখে শুনে নিচ্ছি নিতেও আমি। পারবেন। লিখে নেই, আমরা কারণ লিখে পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখার ওই রকম মানে আগ্রহ হয় না। হ্যাঁ হ্যাঁ, তা আপনাদের যেটা সুবিধা। তো আহ, আপনারা লিখে নেন যে হচ্ছে প্রথমে লিখবেন এক, এক দিয়ে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, এটাতে লিখবেন যে এক, প্রথমে লিখবেন যে লিমিটেশন অ্যাক্ট, ব্র্যাকেটে লিখবেন এক, এক মানে 1 মার্কস। তারপরে হচ্ছে এসআর অ্যাক্ট লিখবেন 2 নম্বর সিরিয়ালে, এসআর অ্যাক্টেও লিখবেন হচ্ছে 2 লিখবেন, এসআর অ্যাক্টে মার্কসের জায়গায় 2 লিখবেন ব্র্যাকেটে। আমি যদি একটু বেশি স্পিডে যাই সেক্ষেত্রে বলবেন, আমি আস্তে বলবো, স্লো বলবো। 3 নম্বর সিরিয়ালে হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট সিসিএ, এখানেও লিখবেন এক। লিখতে ভাইয়া লেখা হয়ে গেছে কোর্টস আপনাদের? ভাইয়া সিভিল কোর্টস অ্যাক্ট হ্যাঁ, সিভিল কোর্টস অ্যাক্ট কি ভাই? 3 নম্বর সিরিয়ালে এটা, আর ব্র্যাকেটে লিখবেন এক। 4, 4-এ হচ্ছে সংবিধান, সংবিধানে ব্র্যাকেটে লিখবেন 9। 5,
5 নম্বর সিরিয়ালে লিখবেন স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, সংক্ষেপে লিখেন স্যাট। স্যাটে লিখবেন 3 ব্র্যাকেটে। ছয় ছয় হচ্ছে নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট, ন্যাট, সংক্ষেপে ন্যাট লিখবেন, ব্র্যাকেটে লিখবেন 1। 7 নম্বর সিরিয়াল হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, টিপি, ব্র্যাকেটে লিখবেন টিপি অ্যাক্ট, এখানে লিখবেন, এখানেও ব্র্যাকেটে লিখবেন 3। তারপরে 8 নম্বরে লিখবেন সকল আইনের অ্যামেন্ডমেন্ট, ব্র্যাকেটে লিখবেন 2। হয়ে গেছে লেখা? আপনারা কেউ একজন রেসপন্স করেন। জি হয়ে গেছে। ঠিক আছে 9 লিখবেন যে এফসিএ, ফ্যামিলি কোর্টস অ্যাক্ট, এফসিএ লিখলেই হবে, ব্র্যাকেটে লিখবেন 2। 10 লিখবেন এমএফএলও, ব্র্যাকেটে লিখবেন 1। 11তে লিখবেন যে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ব্র্যাকেটে লিখবেন 1। 12তে মুসলিম ল অফ ইনহেরিটেন্স, ব্র্যাকেটে লিখবেন 1। কত পর্যন্ত গেছে? 12? জি 13 লিখেন হিন্দু ল, ব্র্যাকেটে লিখবেন 1। 14 হচ্ছে মুসলিম ল, ব্র্যাকেটে লিখবেন যে ডক্ট্রিন বা অ্যারাবিক টার্ম, এখানে লিখবেন হচ্ছে, এখানে লিখবেন 3 লিখবেন ব্র্যাকেটে। 14 পর্যন্ত গেছি। 15তে নারী ও শিশু নির্যাতন দমন আইন, আপনার সংক্ষেপে নারী শিশু লিখবেন, নারী শিশু ব্র্যাকেটে দিবেন 2। 16তে লিখবেন এসপিএ, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এসপিএ সংক্ষেপে লিখে নেন, এখানে ব্র্যাকেটে লিখবেন 1। 17 হচ্ছে এনআই অ্যাক্ট, 15টা নেগোশিয়েবল। একটু আবার বললে ভালো হইতো, নেটে শুনতে পারি না, কত নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। কত 15 কত আপু? 15 হচ্ছে নারী 15 শিশু, 15 নারী শিশু ব্র্যাকেটে লিখবেন 2। স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে কয়টা? 1। 17তে লিখবেন এনআই অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে এনআই অ্যাক্ট লেখেন, ব্র্যাকেটে লিখবেন 1। 18 হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন, আইন শৃঙ্খলা বিঘ্ন লিখে ব্র্যাকেটে লিখবেন 1। 19 হচ্ছে লিগাল এইড অ্যাক্ট, যেটা শুধু লিগাল এইড লেখেন, ব্র্যাকেটে লিখবেন 1। 20
20 20 লিখবেন দুদক আইন, ব্র্যাকেটে লিখবেন 1। আর সর্বশেষ 21 21 লিখবেন যে ল্যাটিন টার্ম, ব্র্যাকেটে লিখবেন 1। আপনারা সবাই লিখেছেন? হ্যাঁ, শেখ সজীব লিখেছি। ভাই আপনি লিখেছেন? জি ভাইয়া লিখেছি। জি লিখছি। আচ্ছা, আপনারা কেউ একজন, জি নাম্বার লাস্ট 21 বলছিলাম যে ল্যাটিন টার্ম, ব্র্যাকেটে থাকবে 1। শেখ সজীব ভাইয়া আপনি কি আছেন? আমি 10 থেকে 21 পর্যন্ত লিখতে পেরেছি, আর যখন 1 থেকে বলতেছিলেন তখন একটা আমার আচ্ছা, আপনারা কল পুরোটাই এসেছিল। লিখেছেন কে? হ্যাঁ, ব্র্যাকেট সহ এমন একজন আমাকে আমি বলেন। লিখেছি। জি জি, আকলিমা আপু আপনি হচ্ছে আপনারা যারা পুরোটাই লিখেছেন, আপনাদের ব্র্যাকেটে যেটা দেয়া আছে, যেমন প্রথমে লিমিটেশন অ্যাক্ট, ব্র্যাকেটে দেয়া ছিল 1। এই ব্র্যাকেটে যতটা করে 1 বা 2 বা 3 বা 4 দেয়া আছে, উজ্জ্বল ভাই একটু আপনি মিউট করেন। জি, আপনারা যারা মানে পুরোটাই লিখেছেন ব্র্যাকেটের মার্ক সহ, সেক্ষেত্রে আমি বলি যে প্রথমেটা হচ্ছে সিরিয়াল, আর অ্যাক্টের পরে যেটা লেখা ওটাতে কিন্তু আমি মার্কস ইন্ডিকেট করেছি। তো টোটাল কত মার্কস হচ্ছে এই 21টা মানে আইন, যদি আমি বলি, দুই একটা আইন যদিও না, টোটাল কত মার্কস হয়েছে আমাকে একটু জানাবেন। 39 মার্ক। 39 মার্কস, আচ্ছা 40 হতো 39 বা এরকম 39 মার্কস। আচ্ছা, এটা থাকলো। এটা নিয়ে আমি আপনারা এখনই এটা নিয়ে প্রশ্ন করবেন না, আমি এখন জেনারেলটা বলবো, তো জেনারেল বলার পরে তারপরে আমি ভাইয়া কম্বাইন। 16 নাম্বারটা একটু বলে নেন। হ্যাঁ, 16 16 নাম্বারটা নাম্বারটা হচ্ছে লিখতে পারিনি। স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, এখানে লিখবেন ব্র্যাকেটে লিখবেন 1। এটা তো লিখছি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তাহলে 17 17 এনআই অ্যাক্ট। এটাও লিখছি, তাহলে কি আচ্ছা, বাদ গেল? আপনাদের নারী ও যারা শিশুর পুরোপুরি লিখেছেন আপনাদের তো মনে হয় একটা গ্রুপ থাকার কথা, তাই না? জি ভাই, গ্রুপ আছে। আপনারা কেউ কাইন্ডলি তাহলে ওই গ্রুপে পাঠায় দিয়েন বা এখনই দেন, সেক্ষেত্রে ওই ওখানে শুধু যারা লিখতে অ্যাডমিন পারেনি মেসেজ করতে যাদের। পারেন। জি, এমনি আমাদের স্টুডেন্টদের কোনো কমন গ্রুপ নাই, যেটা আছে শুধু আমরা অ্যাডমিন প্যানেলের সাথে যুক্ত আছি, ওখানে শুধু অ্যাডমিন মেসেজ করতে পারেন। ও না আচ্ছা, আছে ভাই, আছে, আমাদের একটা গ্রুপ আছে, আপনি কি আরো জানেন না? একটা গ্রুপ আছে, ওইখানে তো যদি আছে, সব থাকে আর কি, মেসেজ আমি করে। জানি না, তো আমি আজকেই প্রথম না আপনাদের আছে। ভাইয়া গ্রুপ আছে ভাইয়া? হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্রুপ আছে। ওখানে তো আমি এখনো অ্যাড নেই, আমি প্যানেলের সাথে আছি। আচ্ছা, আপনার এই আমিও শুধু বিষয়ে পরে প্যানেলের ডিসকাস সাথে করে নিয়েন। জি, আমি এখন জেনারেল পার্টে যাব, আপনারা লিখবেন। আমি এই বিষয়ে প্রশ্ন নেব, আমি সবার কাছ থেকে সকল প্রশ্ন নেব শেষে আর কি। আপনারা এখন লিখবেন। আপনারা এখন জেনারেল পার্ট লিখেন, যে হচ্ছে বাংলা লিখেন আগে। বাংলায় রবীন্দ্রনাথ লিখেন 1, রবীন্দ্রনাথ লিখে ব্র্যাকেটে লিখবেন 1। তারপরে নজরুল লিখে ব্র্যাকেটে লিখবেন 1। তারপরে বিভিন্ন ভাষার শব্দ লিখে ব্র্যাকেটে লিখবেন 1। পরে লিখবেন সিলেবাসের 22 লেখক, ব্র্যাকেট লিখবেন 2। তারপরে লিখবেন বুঝতে যে পারি নাই, 4 নাম্বারটা সিলেবাসের বুঝতে। 4 নম্বর হচ্ছে সিলেবাসের 22 লেখক। আপনাদের বিজেএস বিজেএসসি যে সিলেবাসে আছে ওখানে 22টা লেখকের নাম লেখা আছে, তো ওই 22 লেখক ব্র্যাকেটে লিখবেন 2। তারপরে লিখবেন যে প্রিভিয়াস বিজেএস কোশ্চেন প্রিলি প্লাস রিটেন,
সাহিত্য অংশ যেটা রিটেনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে রিটেনে 10 মার্কস বাংলা থেকে আসে, ওই অংশটাও প্রিলি প্লাস রিটেন, প্রিভিয়াস বিজিএস কোশ্চেন ব্র্যাকেটে প্রিলি প্লাস রিটেন, এর মার্কস লিখবেন 1 ব্র্যাকেটে। তারপরে লিখবেন যে 46 বিজিএস তো হয়েছে, 46 টু দশম বিসিএস ব্র্যাকেটে লিখবেন 3। ওকে, তাহলে দেখেন তো বাংলায় কত মার্কস আসলো? 9। 9। আপনার 9, ওই পাশে একটা 9 গোল করে লিখে রাখেন 9। আর ওই লতে আপনার ওখানে যে 39 হয়েছে, একটা মাঝখানে লিখে রাখবেন যে 39 গোল করে। তারপরে লেখেন ইংরেজি। ইংলিশে লিখবেন যে 46 টু 10 বিসিএস, 46 টু 10 বিসিএস, সরি বিসিএস না, বিসিএস ব্র্যাকেটে লিখবেন 4। সিনোনিম অ্যান্টোনিম ব্র্যাকেটে লিখবেন 1। তারপরে লিখবেন কারেকশন, কারেকশনে লিখবেন যে 1। তারপরে প্রিপোজিশনে লিখবেন 1। তারপরে বিজনেস প্রিলি প্লাস রিটেন। রিটেন কোনটা বলছি? রিটেন বলছি যেটা গ্রামাটিক্যাল পার্টটা আসে আর কি। দেখবেন যে কত 35, ওই 35-এ দেখবেন যে রাইট ফর্ম ভার্ব আছে, তারপরে ট্রান্সফরমেশন আছে, আরো অনেক কিছু আছে। ওই কয়টা বেশি বেশি আইটেম না, ওগুলা জাস্ট ওখানে লিখবেন 2। বিজিএস প্রিলি প্লাস রিটেন মার্কস লিখবেন 2। আর 45 টু 10 বিসিএস যে প্রথমে লিখেছেন ওখানে কিন্তু ওখানে লিটারেচার পার্টও থাকবে, আর এখানেও তো বিজিএস এর লিটারেচার পার্টও থাকবে। প্রি প্লাস রিটেনের কোশ্চেন আর কি, এগুলোতে তো লিটারেচারও থাকে, তো লিটারেচারকে আমি আলাদা করে ধরতেছি না। তো 1 নম্বরে বন্ধনীতে কত লিখবো? 46 টু 10 বিসিএস এ লিখবেন 4। আচ্ছা, তাহলে কত মার্কস থাকলো? এখানে কত ব্র্যাকেটে এটাও হলো? 9, এখানেও 9 ওই হয়েছে। 9 গোল করে এক জায়গায় লিখে রাখেন। এখন লিখেন যে জিকে। জিকে অনেক বড় সিলেবাস, আমরা যদি জিকেতে বেশি ইফোর্ট দেই, তো ওই ইফোর্টের আমরা যদি 50% কোনো লতে দেই, সেক্ষেত্রে আমার মনে হয় আউটকাম বেশি হয়। তো জিকেতে কম ইফোর্ট দিয়েও একটু মোটামুটি অংশের মার্কস 10-এর মধ্যে যদি আমরা 5ও পেতে চাই, সেক্ষেত্রে আমি মনে করি আপনারা লিখেন যে জানুয়ারি থেকে এপ্রিলের মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আর কি, রিসেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট ম্যাটার যেগুলা, সেটা ব্র্যাকেটে লিখেন যে 3। তারপরে লিখবেন যে বিজেএস প্রিলি ব্র্যাকেটে লিখবেন 1। তারপরে লিখবেন বিসিএস প্রিলি ব্র্যাকেটে লিখবেন 3। জিকে কত মার্কস হয়েছে আপনি কেউ একজন বলবেন তো? 7। 7 আপনারা এখন পাশেই একটা গোল করে লিখে রাখেন। বিজেএস প্রিলি তো কত? বিজেএস প্রিলিতে 1, আর বিসিএস? বিসিএস প্রিলিতে 3। বিজ্ঞান লেখেন যে বিজেএস প্রিলি প্লাস রিটেন ব্র্যাকেটে মার্কস লেখেন 2। ভাই আরেকবার। বিজ্ঞান
বিজ্ঞান আরেকবার। বিজ্ঞান লেখেন ভিজেএস প্রিলি প্লাস রিটেন, মার্কস লিখবেন 2 ব্র্যাকেটে। তারপরে বিসিএস প্রিলি লিখবেন 2 মার্কস। তারপরে হচ্ছে মানব দেহ লিখবেন, মানব দেহ থেকে 1। এখন লিখেন গণিত। বিসিএস থেকে কত? বিসিএস প্রিলি থেকে 2। কে স্ক্রিন শেয়ার করেছেন আপনারা? অপু সরকার, বিসিএস প্রিলি 2। আচ্ছা, বিজ্ঞান কত আসলো দেখেন তো। 5। হ্যাঁ 5 একটু গোল করে লিখে রাখেন। 5 ওখানে কাজ আছে আরো, বাকি যেগুলোতে গোল করে লিখে রাখছেন টোটাল মার্কস, ওখানে আরো কাজ আছে। এখন লিখেন গণিত, বাকি থাকলো তোর গণিতে। গণিতে লিখবে যে ভাই বেশ কয়েকটা আইটেম থেকে ওই ঘুরে ফিরে প্রশ্ন হয়, যেমন হচ্ছে লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, শতকরা। এই 3টে আইটেম যদি আপনারা করেন বা হচ্ছে বিজিএস প্রিভিয়াস কোশ্চেন সলভ করেও যদি কেউ যান, আমার মনে হয় 3টা প্রশ্ন আপনারা খুব কমন পাবেন। জুডিশিয়ারি গণিতে খুব খুব কঠিন গণিত আসে না, একেবারে মুখে বের করার মতো অঙ্কও আসে। আপনার এই এই 3টে আইটেম থেকে লেখেন 3, বা ওই যে যেগুলো আইটেম থেকে প্রিলি হয় আর বীজগণিতের কমন যেগুলা, যে আইটেম থেকে প্রিলি কোশ্চেন হয়, এখানে লিখবেন যে 3, মার্কসে লিখবেন 3। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার জেনারেলে টোটাল কত মার্কস তুললেন? একটু টোটাল হিসাবটা দেন তো আমাকে। 33। 9, 18, 18, 25, 30 আর 3, 33। হ্যাঁ, তো লতে আমরা পেয়েছি 39, তাই তো? জি যে কয়টা ল আমরা লিখেছিলাম। আর জেনারেলে আমরা পাইছি 33। এখন এই যে যে আমি যে ল গুলার কথা বলেছি, এই ল গুলা 21টাই ল না, 2-একটা বাদ আছে, ল্যাটিন টার্ম আছে। এই যে 21টা বা 20টা ল এর কথা বলছি, এখানে আপনার সেকশন আছে। আপনি যদি একেবারে 1 থেকে একেবারে শেষের দিকে সেকশন যান, আপনি সেকশন পাবেন 600, 600 প্লাস সেকশন পাবেন আর কি, 500 প্লাস সেকশন পাবেন। 500 থেকে 600 এর আশেপাশে সেকশন পাবেন, 500 সেকশনে পাবেন না আপনারা। এখানে 500 ধারা আপনাদের পড়া লাগে না। আর যদি হচ্ছে বেছে বেছে পড়তে চান, তাহলে আমি মনে করবো যে 200টা সেকশনে পড়া লাগে না। 200 থেকে 250টা সেকশন, 250টা সেকশন পড়াই টোটাল এই 20টা আইনে আপনার সেকশন ধরেন 500-র মতো, তার মধ্যে পড়া লাগবে 200 থেকে 250টা সেকশন। এই সেকশনে আপনার আমি কত মার্কস ধরছি? 40, 39, ধরেন 40 আর কি। এই 40 থেকে আমরা যদি 30ও ধরি, ধরেন যে 30টা প্রশ্ন আপনার কমন আসছে, 40টা প্রশ্ন কিন্তু মোটামুটি আসবে, 40টা প্রশ্ন বাদ যাবে না এই 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 আইনগুলো থেকে, 40টা প্রশ্ন আসবে। এই 40টা প্রশ্ন থেকে ধরেন আপনি হচ্ছে বা ওই 500 সেকশন আপনি ওগুলাও ভুলে গেছেন, প্রশ্ন পেয়ে আপনার মাথা ঘুরে গেছে আর কি, এরকম অনেকেরই হয়। তো 40টা প্রশ্নের মধ্যে আপনি 30টা প্রশ্ন কমন পাইছেন এবং ভুল না দাগিয়ে আপনি 30টায় দাগিয়েছেন, আপনার মার্কস থাকবে 30-এ 30। আর আপনাকে জেনারেল আমি কত ধরেছি? 33 মার্কস, তাই তো? 33। হ্যাঁ জেনারেলে 33। কিন্তু আমি যেগুলো বলছি এগুলো কোনো ডিটেলস পড়ার
কি বলবো, মানে খুব বেশি পড়ার আমি দেখি নাই, মানে পড়ার আমি কিন্তু সিলেবাস দিইনি। আমি যেটা দিয়েছি এটা এই জেনারেল 15 দিনের মধ্যে এই জেনারেল মেকআপ করা সম্ভব। 15 দিনের মধ্যেই, মানে 15 দিন লাগবে না, আপনার যদি 15 দিন পড়তে বসেন এই জেনারেল পার্টটা পড়া সম্ভব। এই 33-এ ধরেন মানে আপনি কমন পাইছেন 13টা বাদ দিন, আপনি কমন পাইছেন মানে 12টা বাদ দিলাম, আপনি কমন পাইছেন 21টা। তো এই জেনারেলে আপনি পেলেন 21টা কমন, আর লতে আপনি 40টার মধ্যে 30টা কমন পাইছেন, 30 আর 21 আপনি পেলেন 51। আপনি কি পাস করবেন কিনা বলেন আমাকে। কি ভাই, কেউ পাস করবেন জি না? পাস করব। আচ্ছা, তো তাহলে আপনার প্রিলি পাস করতেছেন মাত্র এই 500টা সেকশন পড়ে, আর এই জেনারেলের এই যে শর্টকাট, এই বলা চলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্লাস হচ্ছে বিজিএস, কিন্তু প্রিভিয়াস ইয়ারের জেনারেলে কোশ্চেন রিপিটে এরা পটু। এই জিকের ক্ষেত্রে শুধু হচ্ছে রিসেন্ট যেগুলো সেগুলো কোশ্চেন রিপিট হয় না। তাছাড়া আপনি জেনারেলে দেখবেন যে বাংলা সাহিত্যে মানে হুবহু আপনারা রিপিট পাবেনই। আর ওই যে বাংলা সাহিত্য ইদানিং ক্যাচ করা যাচ্ছে না জেনারেলের, মানে পড়তে পড়ে যাচ্ছেন কিন্তু আসতেছে না, কিন্তু ওই দেখা যাবে যে দুই একটা আপনারা দাগে আসলে মানে মিস যাবে না। যেমন হচ্ছে প্রকৃতির সাথে যেগুলা ধানের শীষে ধানের গন্ধ, নদী, মাঠ ঘাট, এগুলা আসলেই জীবনানন্দ দাগায় দিয়ে আসে। এই গতবার আসছিল, আমি জীবনানন্দ দাগায় দিয়ে আসছি, হয়েছিল। তো ওই সাহিত্য এসে যায় আর কি। আর বাংলার ক্ষেত্রে আপনারা বাংলা এবং ইংলিশ দুই লিটারেচারের কথা বলতেছি, দুইটা লিটারেচার মানে প্রিভিয়াস বিজিএস প্লাস বিসিএস প্রশ্ন পড়লে আর কি তেমন কিছু নতুন তেমন কিছু আমার মনে হয় না আসে। তো আমি আমাদের 18-র প্রিলির জন্য যারা আছেন, আমি মনে করবো যে আপনারা যদি মানে বাকিগুলো তো থাকবে, আমি কিন্তু অনেক আইন বাদ দিয়েছি, সেই আইন নিয়েও কথা বলবো। তো যেগুলা আইন আমি ধরে এখানে প্রায় 20টা আইন, আর এই যে জেনারেল, আপনারা যদি এইগুলা কাভার করতে পারেন, এই 500টা সেকশন আর এই জেনারেলের এই কয়টা, তাহলে আপনারা প্রিলি মানে আপনাদের প্রিলি পাস হবে অন্তত। মানে আমি এটা বলবো, আপনারা যদি গাফিলতি না করেন আর কি, সেক্ষেত্রে আপনার প্রিলি পাস করবেন আমার এটুকু মনে হয়। আর আহ, এখন আমি আসবো যে আমি বাদ দিলাম কি কি। যেগুলো বাদ দিলাম সেগুলো থেকেও হচ্ছে আপনার প্রশ্ন পাবেন। এটা তো 51 না, 51 একেবারে খুবই ইয়া হয়ে যায় আপনার, মানে একেবারে কি বলবো, মাঝ রাস্তায় নৌকা ওইদিক সেদিক হয়ে যাচ্ছে এরকম। কারণ মানে তখন একটা রিস্কে থাকা লাগবে, এই শুক্রবারে পরীক্ষা দিয়ে এই শনিবার পর্যন্ত খুব মানে দোটানার মধ্যে থাকা লাগবে যে আসলে পাস হবে কিনা। সেক্ষেত্রে আমি বাদ দিলাম কি কি সেই আইন। আহ, সেই আইন যদি বলি যে প্রথমত আসবো আমি সিপিসি। সিপিসি থেকে 5টা প্রশ্ন হবে। তো আপনারা তো সিপিসি পড়ে আসছেন, খুব ভালো পড়ে আসছেন, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে মানে 1 বছর ধরে হয়তো বা যাদের সেমিস্টার আছে তাদের মানে 2 সেমিস্টার মিলে খুব সম্ভবত সিপিসি পড়ায়। তো এই 5টা প্রশ্নের মধ্যে আপনারা দেখবেন যে 2টা প্রশ্ন মানে আপনি এমনি পারতেছেন। মানে সিপিসির এই যে আপনি যদি 2 বছর আগে সিপিসি পড়ে থাকেন, তো বেসিক নলেজ থেকে আপনার মনে হবে যে হচ্ছে আপনারা মানে পারতেছেন আর কি, সিপিসির ওই ওই স্পেসিফিক বিষয়টা পারতেছেন। তো সিবিসি থেকে যদি 5টা প্রশ্ন হয়, খুব হার্ড হলে আপনারা 2টা প্রশ্ন একেবারে নির্দ্বিধায় আপনারা দাগায় আসতে পারবেন। কারণ 2টা প্রশ্ন খুবই সহজ, একেবারে বেসিক বিষয় আসবে। টেম্পোরারি ইনজাংশন কোথায় আছে, বা মানে খুবই বেসিক বিষয়, সেকশন 9-10 রেস জুডিকাটা রেস সাবজুডিস বা এরকম কোনো কিছু বেসিক বিষয় থেকে আসবে। তো এখানে আপনারা মার্কস পাচ্ছেন, ওই 51 থেকে কিন্তু মার্কস বাড়তেছে, সিপিসি 2টা বাড়লো, ধরেন 53 হলো। তারপরে 2 ধরবেন যে সিআরপিসি।
সিআরপিসি থেকে ধরেন যে 4টা বা 5টা প্রশ্ন হবে, এখানেও আপনারা 2টা প্রশ্ন পাবেন। মানে এমন নামকা অবস্থায় 2টা প্রশ্ন সিআরপিসির হবে যে আপনারা ওই যারা 3rd ইয়ার বা 4th ইয়ার সিআরপিসি পড়ছেন বা হচ্ছে যারা যারা প্র্যাকটিস করেন, যেসব ভাই আপু আছেন, তো তারা তো মানে কি বলবো, তাদের জন্য তো সিপিসি সিআরপিসি আরো বেশি মানে দাগানোর বিষয় আর কি তাদের। ওকে, সিআরপিসি ধরেন আপনারা হচ্ছে 5টা প্রশ্ন যদি হয়, 2টা প্রশ্ন আপনারা নামকা অবস্থায় পাবেন, আপনারা দাগায় আসতে পারবেন 2টা প্রশ্ন রিল্যাক্সে, আর 3টা প্রশ্ন আপনারা ছেড়ে দেন। আর 3 হচ্ছে পেনাল কোড। পেনাল কোডে আপনারা এই পাবেন, আপনারা 2-3টা প্রশ্ন পেনাল কোড, 2টা প্রশ্ন, 2টা খুবই পাবেন। এই যে জেনারেল এক্সেপশন 76 থেকে 106 যদি আপনারা পড়েন, আহ, দেখবেন যে এখান থেকে প্রশ্ন কোনোবার মিট যায় নাই। তারপর এই প্রপার্টি, যে থেফট, রাবারি, মিসচিফ যেগুলো আছে, রবারি, ডাকুইটি, সরি, যে আপনারা যদি দেখেন যে প্রপার্টি তারপরে বডি, এইগুলো আপনার বেসিক নলেজ থেকে ভাই পেনাল কোড আপনারা 2-1টা পাবেন। আপনাদের কিন্তু মার্কস বাড়তেছে, 51 সিপিসি তে 2, 53 সিআরপিসি তে 2, 55। আপনাদের কাছে একটু গোজামিল লাগতেছে নাকি? নাকি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি একটু জি, বুঝতে আলাদাভাবে পারতেছি। জি স্যার, বুঝতে পারছি। দিচ্ছি। না, আমাকে স্যার বলার খুব প্রয়োজন নাই। আমি মানে হয়তো এখানে অনেকে আছেন তাদের চেয়ে জুনিয়র বা অনেকে 2-1 বছরের সিনিয়র, আমাকে ভাইয়া বললেই মানে ভালো হয় আর কি। আচ্ছা, ওটা কি থামছে? থামছে। কোথায় জানি ছিলাম? আহ, ও, আমি ছিলাম 51, সিপিসি থেকে 2 বাড়লো 53, সিআরপিসি 2 বাড়লো 55, পেনাল করে ধরেন 2/1 56। এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট, এত কিন্তু পাস করার জন্য লাগে না। এটা মনে করি আপনার অন্য জায়গায় যদি আপনার কম হয়ে যায় আপনার মার্কস, সেক্ষেত্রে এটা বাড়তেছে। তারপরে ধরেন যে মাদক থেকে 1টা পাবেন। মাদক পড়ার দরকার নেই প্রিলির জন্য, শিশুও পড়ার দরকার নাই, শিশু আইন পড়ার দরকার নাই। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট থেকে আসতেছে ইদানিং আইন, আইন পাঠ বা প্রিলি মাস্টার যেটুকু আছে। রেজিস্ট্রেশনের ওই অ্যামেন্ডমেন্ট গুলো আমি যেটা বলছি, এই ওই এর অংশতে বলছি যে অ্যামেন্ডমেন্ট যেগুলো রেজিস্ট্রেশনের অ্যামেন্ডমেন্ট থেকে আসতেছে ইদানিং। জেনারেল ক্লোজেস অ্যাক্টের আপনারা হচ্ছে রেজিস্ট্রেশনে ধরেন 17 বি, 74 বা হচ্ছে 63 এ, এগুলা রেজিস্ট্রেশনের যেগুলো অ্যামেন্ডমেন্ট সেগুলো থেকে বেশি আসতেছে। তারপরে জেনারেল ক্লোজেস অ্যাক্ট যদি দেখেন যে ওই 3-4টা 4-5টা সেকশন দেখলেই হয়, 6, 24, 26, 27, এগুলো কিন্তু প্লাস পয়েন্ট। এগুলা হচ্ছে মানে আমি এখন যে আইনগুলোর কথা বলতেছি এগুলা মিনিমাম ধরেন 1500 ধারা, কিন্তু এখান থেকে মার্কস আসে 10 থেকে মানে 20টা আর কি, সর্বোচ্চ 20 মার্কস আসে। ওই যে লতে ওখানে মার্কস 40, আর বাকি 20 কিন্তু এইগুলা থেকে, কিন্তু ওর 3 গুণ সেকশন এই আইনগুলাতে। সিপিসি সিআরপিসি পেনাল কোড যদি ধরেন, তারপরে এভিডেন্স যদি ধরেন, এভিডেন্সের ধরেন এভিডেন্সে কতগুলা 167টা। ওকে, অনলাইনে যেহেতু এগুলা আসলে ইনসিডেন্টের কেউ পারে না। আচ্ছা, আমরা ক্লাসে আসি, সেশনে আসি। আহ, আমরা ছিলাম এভিডেন্সে। তো এভিডেন্সে 167টা সেকশন থেকে এভিডেন্সে দেখবেন একটার বেশি প্রশ্ন আসে না। সো যদি এসে যায় আপনার এভিডেন্সের ওই একাডেমিক পড়া থেকে বা হচ্ছে বাইরে যেসব পড়েছেন এতদিন, সেই সব পড়া থেকে এভিডেন্স একটা লাগলে লাগবে, না হলে হচ্ছে আমার মনে হয় যে প্রিলির আগে অন্তত এভিডেন্স ওই অত বেশি পড়ার দরকার নাই। এটা কিন্তু আমি প্রিলির জন্য বলতেছি, আবার রিটেনের জন্য কেউ বলেন না। রিটেনের রিটেনের কিছু বিষয় বলবো, তবে এখন প্রিলিটা নিয়ে আলোচনা করছি। তারপরে ধরেন যে
এই যে সাইবার সিকিউরিটি, এটার কপালে যে কি আছে, এটা যে কি আসে আমাদের সময়, এটা পরে বলি। মানব পাচার আইন, যেটা সেখানে শুধু শাস্তির ধারা পড়লে একটা চলে আসি আর কি। তো দেখেন, এই যে আমি যে আইনগুলোর কথা বললাম, এখানে 1500+ সেকশন, কিন্তু এখান থেকে কিন্তু 20টার বেশি মার্কস আসে না। 20-এর বেশি কোশ্চেন আসে না, 20টার বেশি। কিন্তু আপনারা দেখেন 90% স্টুডেন্ট যারা মানে জুডিশিয়ারি প্রিপারেশন শুরু করে, তারা কিন্তু বিসমিল্লাহ করে সিপিসি সিআরপিসি ধরে, ওই যে সিপিসি সিআরপিসি ধরে ওই প্রিলির 7 দিন আগ পর্যন্ত ওই সিপিসি সিআরপিসি পেনাল কোডে পড়ে। আর ভাই সিপিসি সিআরপিসি পেনাল কোড আপনারা যদি ওই এই যে সবগুলা কমন পান, তাহলে তো 15টার বেশি আইন আপনি পাবেন না। 15 আইন থেকে 15টার বেশি প্রশ্ন পাবেন না। জান্নাত কেউ একজন বলবেন? সিপি সিআরপিপি এগুলোর হ্যাঁ, কথা হ্যাঁ, বলছিলেন। right. বলা হয়েছিল মানব পাচারের হ্যাঁ, মানব পাচার আইন মানব পাচারের 1500 শুধু সেকশনের শাস্তির কথা ধারা। বলছি। হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই বাদ দেয়া আইনগুলা দেখেন, আমরা কিন্তু সবাই বিসমিল্লাহ করে ধরি যে সিপিসি সিআরপিসি পেনাল কোড এভিডেন্স, এইগুলা পড়তে পড়তে 2 মাস চলে যায় আমাদের। তারপরে সার্কুলার দিয়ে দেয়, তারপরে আবার এগুলা পড়া শুরু করি। শেষের দিকে আমরা কিন্তু ছোট ছোট আইনগুলা খুব ভালো গুরুত্বের সাথে পড়ি না, বা একেবারে শেষের দিকে টানা ভাবে পড়ে যাই, মানে ওইটা মাথায় থাকে না। তো আমার কথা হচ্ছে, মানে আমি যেখানে বেশি মার্কস পাবো আমাকে তো সেইখানে যাইতে হবে ভাই। আমার হচ্ছে ওই অনেক নাম দাম সিপিসি আইনের, সিপিসির অনেক নাম, সিআরপিসির অনেক নাম, প্যানেলের অনেক নাম, কিন্তু আমি ওখানে বেশি আউটপুট পাচ্ছি না। মানে সেখানে আমাকে বেশি ফোর্স দিতে হবে কেন? সেখানে আমি অলরেডি ডিপার্টমেন্টে বা হচ্ছে যারা পেশায় মানে অ্যাডভোকেট আছেন যারা, তারা অলরেডি এই বিষয়ে এফোর্ট দিচ্ছেন। আমার আমার কথা হচ্ছে এগুলোতে আমি বেশি এফোর্ট দেবো না। আমি যেখানে বেশি মার্কস পাবো, কম পরিশ্রম করে যেখানে বেশি মার্কস পাবো, আমি সেখানে বেশি এফোর্ট দেবো। তো আমি প্রথমে যে 20টা আইনের কথা বলছি, আপনারা এখন ধরেন আপনার এখনো 90 দিন আছে আপনার পিলে। 90 দিন কিন্তু অনেক অনেক বেশি সময়, অনেক সময় 90 দিন। আপনারা সবাই হচ্ছে যারা অন্তত প্রিলি পাস করতে চান আর কি, আর কেউ যদি পরীক্ষা দিতে চান দেওয়ার মতো করে, তো তাদের হিসাব আলাদা, 2-1 থাকে। কিন্তু আপনারা যদি প্রিলি পাস করতে চান, রিটেনে বসতে চান, তো জুডিশিয়ারি যদি ড্রিম হয়ে থাকে, তো আমার মনে হয় যে এই যে আমি প্রথমে যে 20টা আইনের কথা বলছি আর জেনারেলের যে বিষয়গুলোর কথা বলছি, আপনারা যদি এই বিষয়গুলোতে বেশি এখান থেকে খুব বড় আকারে যদি ভুল করে না থাকেন, তাহলে আপনারা পিলি পাস করবেন। এই যে দেখেন, এই যে প্রথমের আইনগুলা, এই ধরেন যে এই ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, একটা বা 2টা সেকশন পড়া লাগে, একটা আপনি পাবেনই। তারপরে এমএফএলও দেখেন, এমএফএলও তো কয়টা সেকশন পড়া লাগে, এই গুণে 3-4টা সেকশন আছে, 4 থেকে 5টা সেকশন পড়া লাগে। তাও ওই মানে ওখান থেকে আপনারা একটা প্রশ্ন একটা পাচ্ছেন। তারপরে আপনি স্যাটে দেখেন, স্যাটে যদি বেছে বেছে পড়েন, তো হচ্ছে আপনার এদিকে স্যাটের ওই ইন্ট্রোডাক্টরি বিষয়গুলা, আর হচ্ছে 16 থেকে 20, আর ওদিকে 80-র পরের সেকশন গুলা, খুব বেশি না, খুব কম সেকশন থেকে স্যাটে ইদানিং স্যাট থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে, 3 থেকে 4টা প্রশ্ন। গত 17-তে খুব সম্ভবত স্যাট থেকে 4টা প্রশ্ন ছিল। নেটে দেখেন, নেটে কয়েকটা সেকশন, হাতে গোনা কয়েকটা সেকশন থেকে একটা পাচ্ছে। সিভিল কোর্টস অ্যাক্টের একেবারে খুবই হাতে গোনা, যদি সেকশন কয়টা 37-38টা না, মাঝখানে তো অ্যামেন্ডমেন্ট অনেকগুলো, খুব হাতে গোনা মনে হয় 10 থেকে 15টা সেকশন গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন পেয়ে যাচ্ছেন আপনারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান। আপনারা 18 জন্য যদি পড়েন, তো সেক্ষেত্রে সংবিধান আপনার 153টা আর্টিকেল আর এই কয়েকটা সংশোধনী, এই কয়টা আর্টিকেল থেকে সবচেয়ে প্লাস পয়েন্ট। জি, নুসরাত জাহান আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। একটা ওয়ালাইকুম কোশ্চেন সালাম। আছে। জি বলেন।
এটা আমি কনফিউজড। জি সংবিধানের চেঞ্জের কি কোনো ই- মানে সম্ভাবনা আছে? কারণ সবাই বলা বলি করতেছে যে সংবিধান চেঞ্জেস এটি মানে অনলাইনে আসতেছে এটাই। জি যদিও আহ, সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টটাও আমরা পড়ছি। তো ওই আমাকে এই সংবিধান থেকেই মূলত ভাইবাদের প্রশ্ন করছিল এই রিপোর্ট বা ইয়ে থেকে। তো আমার কাছে যেটা মনে হয় যে 18 থাকতে থাকতে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও থাকবে। তবে এই ইন্টারিম মানে সরকারের যে এই রিপোর্ট আমলে নিয়ে সংবিধান মানে অন্তত যদি পরিবর্তনও হয়, সেক্ষেত্রে হচ্ছে এই আমরা যখন প্রিলি বসবেন আপনারা বা আমরা যখন প্রিলিতে বসবো, তো তখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই সংবিধান অনুযায়ী বসতে হবে। যদি চেঞ্জও আসে সেক্ষেত্রে হচ্ছে মানে এত তাড়াতাড়ি এত র্যাপিডলি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখি না। মানে আমার কাছে মনে হয় যে আমাদেরকে এই যে আমাদের 72 সংবিধান যেটা আছে সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে অন্তত প্রিলিটা দিতে হবে আর কি, কারণ এত তাড়াতাড়ি সম্ভাবনা নেই। আহ থ্যাংক এটাই আর ইউ। কি। আচ্ছা, তো সংবিধানে আমরা যদি দেখি 153টা মাত্র আর্টিকেল, আর আহ, সংশোধনী আর হচ্ছে কয়েকটা কেস ল। তো যেগুলা কেস ল ওগুলা খুবই কমন, এই কেস ল থেকে আসবে ওই কেস ল এর বিষয় কি, আর এই অমুক কেসের অথর জাজ কে ছিলেন, এগুলা আপনারা ওই আইন পাঠেও পাবেন বা হচ্ছে প্রিলি মাস্টার যারা পড়েন মানে যে কোনো একটাতে পাবেন আর কি। খুব খুব সংক্ষিপ্ত ভাবেই পাবেন। তো আমার মনে হয় সবচেয়ে মার্কস ওঠানোর সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে হচ্ছে সংবিধান। সংবিধান এবং স্পেশাল ল। স্পেশাল ল নিয়ে আমি আসতেছি, আমি স্পেশাল ল নিয়ে কথা বলবো। আর মুসলিম ল, মুসলিম ল এর ক্ষেত্রে যেসব আমরা দেখি খুবই সহজ সহজ প্রশ্ন হয় মুসলিম লতে আমরা দেখি মানে প্রিলিতে। তো আবার ওগুলায় অনেকে জীবনও দেখেনি, মানে মানে প্রশ্ন দেখে অনেকেরই মনে হতে পারে এই প্রশ্ন আমি দেখিনি, কিন্তু প্রশ্ন কিন্তু মুসলিম বইয়ের অনেক সহজ, 2টা বা 3টা প্রশ্ন খুব সহজেই মানে পাওয়া যায় আর কি 2-3 মার্কস। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আহ সময় যেহেতু আছে আপনারা মুসলিম লয়ের আপনারা যে বাংলায় পড়তে চান বা ইংলিশে পড়তে চান আপনারা হচ্ছে মোল্লার বইটা কিনবেন। মোল্লার মোটা বইটা না, দেখবেন যে এডিটেড বাই এটা লাল কাভারের বই, দেখবেন যে মোল্লাস প্রিন্সিপালস অফ মোহামেডান ল বাই মোহাম্মদ হিদায়তুল্লাহ মানে এডিট করছে হিদায়তুল্লাহ আর কি। একটা ছোট বই, বেশি পেজ না, ধরেন যে এই 350 পেজের মতো বইটা। তো এই বই থেকে স্পেসিফিক যে কিছু বিষয় যদি আপনারা পড়েন, ম্যারেজ, ডিভোর্স, ডাওয়ার, মেইনটেনেন্স, তারপরে উইল, গিফট, ওয়াকফ, এই কয়েকটা যদি আপনারা পড়েন ওখানে প্রবলেমেটিক দেওয়া আছে। আর আমাদের প্রিলিতেও এখন প্রবলেমেটিক আসতেছে মুসলিম ল থেকে, আর মুসলিম ল রিটেন তো ফুল প্রবলেমেটিক। আপনারা যদি এই বইটা মানে খুবই সহজ, মানে খুব বেশি কঠিন না এই বইটা। তো বাংলায়ও আছে, এটা কি বাংলা না ইংরেজি? আচ্ছা, বাংলায়ও পাওয়া যায় নীলক্ষেতে, ইংলিশেও পাওয়া যায়। আপনারা যে যেটাতে পড়ে অভ্যস্ত, আমি ইংলিশে পড়ছিলাম পার্সোনালি। তো বইয়ের নামটা কি বলছিলেন? মোল্লাস প্রিন্সিপালস অফ মোহামেডান ল। এটা হচ্ছে এটা এটা দেখলে কিন্তু দোকানদাররা আগে মোটা বইটা ধরাই দিবে, তো মোটাটা না। আপনারা এডিট করছে যেটা হিদায়তুল্লাহ, হিদায়তুল্লাহ, বইয়ের কাভারের উপরেই লেখা আছে। তো হিদায়তুল্লাহ যেটা এডিট করছে ওই বইটা নিবেন, 350 পেজের মতো বইটা, অত বেশি পেজও লাগেই না, প্রথম দিকে তো ইন্ট্রোডাক্টরিতে 100-150 পেজ, ওগুলো পুরো না। ওই যে স্পেসিফিক মুসলিম ল থেকে আপনারা কয়েকটা জাস্ট বিষয় দেখবেন যে ওই যেগুলো বললাম যে ম্যারেজ। জি শাশ্বত মাসরুর ভাইয়া।
বলেন। ভাই একটা কোশ্চেন আছে যে আপনি জি বাংলা ইংলিশের প্রশ্ন উঠলো তো এখান থেকে জি জি আমি কিছু কিছু কোর্স বাংলাতে পড়ে বা লিখে কমফোর্টেবল ফিল করি, আবার জি কিছু কিছু কোর্স ইংলিশে এরকম জি কমফোর্টেবল ফিল করি। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমি যদি এটা এরকম বলি যে একটা কোর্স সম্পূর্ণ বাংলাতে দিলাম, একটা কোর্স সম্পূর্ণ ইংলিশে দিলাম, আমার একাডেমিক এই সিস্টেমটা আছে, আমরা জি ইউনিভার্সিটি লাইফে চাইলে এরকম দিতে পারি যে জি কোর্সটা জি ইংলিশে ভালো হয় সেটা ইংলিশে দিই, যেটা বাংলায় ভালো হয় সেটা বাংলাতে দিই। জি তো আমরা যদি জুডিশিয়ারিতে এরকম করি, এটা কি কোনো মানে নেগেটিভ কিছু শো করে যে আপনি টিচাররা রিটেনের কথা বলছেন তাই তো? খারাপ? জি জি জি, রিটেনের। না, এটা কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে প্রথম দিন সিপিসি ইংলিশে দিলেন, পরের দিন সিআরপিসি বাংলায় দিলেন, তারপরে সংবিধান আপনি ইংলিশে দিলেন, তারপরে প্রপার্টি আবার বাংলায় দিলেন, এটা কোনো সমস্যা নেই, আপনার যখন ইচ্ছা মনে হবে। কিন্তু আপনি সংবিধানের একটা প্রশ্ন বাংলায় দিলেন, একটা প্রশ্ন ইংলিশে দিলেন, এটা করা যাবে না। আপনি যেটা 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 বাংলায় লিখবেন সেটা শেষ পর্যন্ত বাংলায়, যেটা ইংলিশে লিখবেন শেষ পর্যন্ত ইংলিশ। যে এটা আমাদের একাডেমিকও আছে যে একটা কোর্স অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশে দেওয়া যায় না, দিলে সম্পূর্ণটা বাংলায় না সম্পূর্ণটা ইংলিশে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়ারি তো এই নিয়মই। আচ্ছা, আহ আমি কোথায় জানি ছিলাম, কেউ একজন মনে করে দিবেন প্লিজ। হেদায়েতুল্লাহ ওই হ্যাঁ যে হ্যাঁ, বইয়ের কথা মুসলিম লে মুসলিম লতে ছিলাম আমি। তো এটা আর কি, বাংলায় পাওয়া যায়, ইংলিশেও পাওয়া যায় মুসলিম ল। তারপরে হিন্দু ল এর অত বেশি বেশি ইয়া পড়ার দরকার নাই, হিন্দু ল কমন পেলে আপনারা এমনিই পাবেন। যেগুলা বিষয়ে মানে প্রিভিয়াস যে কোশ্চেন আপনারা হচ্ছে আইন পাঠ বা হচ্ছে প্রিলি মাস্টার, এই দুইটার বাইরে তো, এই দুইটার উচ্চারণ করতেছি কারণ এই দুইটার বাইরে আমি বই দেখিনি, মানে প্রিলির জন্য আর কি। যেটুকু আছে ওটুকু পড়লেই যথেষ্ট। তো মোটা দাগে আইনগুলা গেল, এখন আমি কথা বলবো স্পেশাল ল নিয়ে। আমার মনে হয় আর সংবিধান। আমরা জি, মানে কোয়েশ্চেন ব্যাংক কোনটা কিনতে পারি মানে বিজিএস এর জন্য? কোশ্চেন ব্যাংক বাজারে হচ্ছে অনেকগুলো আছে, তবে আমার মনে হয় আপনারা কোশ্চেন ব্যাংক লিগ্যাম প্রশ্ন ব্যাংকটা নেবেন। আমাকে কেউ কিছু টাকা দেয়নি, কিন্তু আমি পড়ছি, আমি আমি অনেক বই ফলো করছি আর কি। আর আমি আমাদের লাইব্রেরিতে যখন আসতাম তখন হচ্ছে দেখতাম ওই অনেকে অনেক বই পড়তো আর কি, আমি দেখতাম আর কি, যে একটু বইটা এপাশ ওপাশ ঘুরাই দেখতাম বিভিন্ন বই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে প্রিলির কোশ্চেন ব্যাংকের জন্য লিগামের চেয়ে ভালো বই বাজারে নাই, ভালো এবং নির্ভুল বই ব্যাখ্যা সহ। আপনারা যদি লিগামটাও ভালো করে পড়তে পারেন তাহলে অনেক উপকার আছে। ধন্যবাদ। এটা গেল প্রশ্ন ব্যাংক। এখন আমি আসবো যে স্পেশাল ল। স্পেশাল ল আপনারা স্পেশাল ল এর ক্ষেত্রে আপনারা দেখবেন স্পেশাল ল এর কোশ্চেনটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে স্পেশাল ল কয়েকটা বিষয়তেই সীমাবদ্ধ। প্রথমত হচ্ছে ট্রাইব্যুনাল কতদিনের মধ্যে মানে কে কগনিজেন্স নিবে, কতদিনের মধ্যে আপিল করতে হয়, কোথায় আপিল করতে হয়, মানে কগনিজেন্স কে নিবে, তারপরে হচ্ছে ক্যামেরা ট্রায়াল কোথায় আছে, তারপরে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে কিনা, বা বেসিক বিষয় আর কি, কতদিনের মধ্যে মামলা করতে হয়, মানে খুব খুব বেসিক বিষয়গুলো আর কি। আর কয়েকটা নারী শিশুর ক্ষেত্রে বা স্পেশাল ভার্সিটির ক্ষেত্রে শাস্তি, বা বাকি এনআই এর ক্ষেত্রে শাস্তির বিষয়গুলো। এবং খুবই দেখেন এনআই তে দুইটা মাত্র সেকশন, দুইটা সেকশন থেকে প্রতিবারই পাবেন আপনার একটা করে কোয়েশ্চেন। তো এইগুলা কোনোভাবে এগুলো একেবারে মুখের উপরে থাকবে। এনআই বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলেন, তারপর হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, না না আইন শৃঙ্খলা বিঘ্নকারী তো, হ্যাঁ দ্রুত বিচার না sorry। এগুলো খুবই কয়েকটা সেকশন, 8 থেকে 10টা সেকশন, এই মিনিংফুল 3 থেকে 4টা সেকশন। এগুলা থেকে আপনার একটা মার্কস, এই মার্কস কুড়ায় কুড়ায় আনতে হবে। ওই সিপিসি সিআরপিসি এর দিকে সারাদিন পড়ে থাকলে আপনারা ওই ওই 20 মার্কস পিছনেই আপনারা শেষ হয়ে যাবেন। আর এই ছোট ছোট আইনের পিছনে যদি থাকেন তাহলে আপনারা 40 মার্কস যদি পিছনে থাকেন, আপনি তো দেখালেন 40 মার্কস, এখানে 30 যদি আপনারা ধরতে পারেন, এবং 30 পাবেন আপনারা, মানে 30 ধরতে পারলেও প্রিলি মানে অনেক স্মুথ হয়ে যাবে। আর স্পেশালি আমি যে বিষয়গুলো বললাম, এখানে অনেকে চার্টও করে,
তো আপনাদের সাথে যদি পরবর্তীতে আবার দেখা হয় বা কথা হয়, মানে এগুলা নিয়ে কথা হবে আবার ইনশাল্লাহ। তো আমি যেটা বললাম যে স্পেশালের কোশ্চেন গুলা মূলত এই কয়েকটা বিষয়তেই কনফাইন্ড, কয়েকটা বিষয়তেই সীমাবদ্ধ। এই ট্রাইব্যুনাল, তারপরে হচ্ছে আপিল, কত দিনের মধ্যে, লিমিটেশন কি কি, তারপরে হচ্ছে ক্যামেরা ট্রায়াল আছে কিনা বা মোবাইল কোড আছে কিনা, এই যে বিষয়গুলো, এইগুলো আপনারা যদি এগুলো একটা শখ করে কোন আইনের কত সেকশনে কত দিন কে ট্রাইব্যুনাল নিতে পারে করে ফেলেন, তাহলে আমার মনে হয় যে ওই 10টা আইনের মধ্যে ওই 6 থেকে 7টা প্রশ্ন ওগুলা থেকেই আসে, আর বাকিগুলা দুই একটা যদি ছুটে যায় আর কি, ওইটা। এখন যে এই যে আইনগুলা, তো আমি যে বললাম যে 500টা সেকশন, তো এই 500টা সেকশনও মানে আপনারা তো বলবেন যে অনেকে যে 500টা সেকশন ভাই হচ্ছে অনেক হয়ে যায়, তো এগুলা কিভাবে, মানে অনেক বেশি সেকশন, 500টা সেকশনও যদি আপনাদের কাছে বেশি লাগে, সেক্ষেত্রে আমি আর একটা একেবারে আপনাদের টিপস দিতে চাই যে আপনারা দেখবেন যে ওই লিগাম যদি কেউ কিনে থাকেন বা হচ্ছে যদি নাও কিনে থাকেন, সেক্ষেত্রে আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন যে 1 থেকে 17 বিজিএস পর্যন্ত আর কি, মানে 17 বিজিএস পর্যন্ত আপনারা দেখবেন যে প্রিলিতে এই আইনগুলার যেসব, মানে যেই সেকশন থেকে প্রশ্ন আসছে, এবং রিটেনে যে এই আইনগুলো যেই বিষয়গুলো যেই সেকশন থেকে প্রশ্ন আসছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো মানে প্রিলি এবং রিটেনের আইনের সেকশন এর বাইরে 60টা আইনের মধ্যে, মানে আইনের 60টা প্রশ্নের মধ্যে মানে 50+ প্রশ্নই প্রিলিতে যেই সেকশন থেকে প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং রিটেনে যেসব সেকশন থেকে প্রশ্ন আসছে 50+ প্রশ্ন স্পেসিফিক সেই সেকশন থেকেই আসে, সেই সেকশনের ওই মানে সেই সেকশন থেকে আসে আর কি। তো আপনারা যদি এভাবে একটু অ্যানালাইসিস করে বের করেন যে লিমিটেশন অ্যাক্টের গত প্রিলি কোন কোন সেকশন থেকে আসছে, আবার রিটেনের কোন কোন সেকশন থেকে আসবে, দেখা যাবে মিলে যাবে, বা দুই একটা নতুন সেকশন বের হবে, খুব বেশি সেকশন হবে না এই আইনগুলোর। ওই আইনগুলো যদি আপনারা বের করে ফেলতে পারেন আর হচ্ছে এই গেজেটে আপনারা দাগা রাখতে পারেন, তো এটা আরো খুব বেশি কাজে দিবে। তো দেখা গেল আপনারা হচ্ছে ওই প্রিলি পরীক্ষার একদিন আগে যদি আপনারা স্পেসিফিক ওই সেকশন গুলো দেখে যান, প্রিলি পরীক্ষার আগের দিন তো খুব সবাই মানে মেকআপ করা অনেক টাফ, বা 2 দিন আগে আপনাদের জন্য আপনারা যদি হচ্ছে ওই 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 সেকশন গুলো দেখে যান জাস্ট, তো এর বাইরে ছুটবে না, মানে বললাম কি 10টা ছুটলে ছুটবে, কিন্তু 50টা প্রশ্ন আপনাদের প্রিভিয়াস প্রিলি প্লাস রিটেনের সেকশন থেকে আসবে। মানে মানে কমিশন এটা ভুল করে না আর কি, এর বা এর এর বাইরে যায় না, এই প্রশ্ন এই সেকশন গুলোর মধ্যেই ঘুরায় ফিরায় প্রিলিতে প্রশ্ন হয়। এখন এখন আসছি যে হচ্ছে আহ, আপনারা কতগুলা দাগাবেন আর কি, এটা এটা অনেকের প্রশ্ন যে আপনারা আচ্ছা এটা বলার আগে আরেকটা বলি যে আপনারা যে আইনগুলো পড়বেন, আমি যে 20টা আইন দিছি, এই আইনগুলা আপনারা প্রথমে মানে 2 থেকে 3 ধাপে পড়বেন। প্রথমে গেজেট থেকে পড়বেন, বা গেজেটের সাথে আপনারা যে সহযোগী আর একটা বই আপনারা যেটাই আপনাদের কাছে আছে, আইন পাঠ বা প্রিলি মাস্টার। আমি আইন পাঠ পড়ছিলাম, বা অনেকে আমার বন্ধু বান্ধব প্রিলিও পড়ছে, প্রিলি মাস্টারও পড়ছে, তো যার যেটা ইচ্ছা আর কি। তো প্রথমে হচ্ছে আইনগুলা সব সেকশন পড়ে নেবেন, তারপরে প্রথম পড়াটায় দ্বিতীয় পড়াটায় আপনি হচ্ছে ওই ওই যে সেকশন গুলা দাগাবেন আপনি প্রিলি এবং রিটেনে যেগুলো আসছে। থার্ড পড়াটায় আপনারা 90 দিন আছে, কিন্তু আপনাদের অনেক সময়, আপনাদের আমি সেকশনও কমাই দিছি,
থার্ড পড়াটায় আপনারা হচ্ছে সব আইন মোটামুটি 1 থেকে 2 পেজের মধ্যে নিয়ে আসবেন। কিভাবে? যে হচ্ছে এই সেকশনে কি আছে, ওই সব আইনগুলো যেহেতু ছোট, এই 20টা আইন যেগুলো দিছে এগুলো আইন 2-1টা আইন বাদে বাকি সব আইনের ছোট। সব আইন আপনারা 1 পেজে নিয়ে আসবেন, 1 থেকে 2 পেজে নিয়ে আসবেন, যেন হচ্ছে একটু তাকালেই আপনারা বুঝতে পারেন যে কোন আইনে কি, কোন সেকশনে কি আছে। মনে করেন যে ওই লিমিটেশন অ্যাক্টের 6 এ কি আছে, এটা জাস্ট আপনি ওই এক লাইনে 6 লিখে হচ্ছে লিখবেন, মানে এক লাইনে ডিসেবিলিটি যেগুলো আছে বা 3টা যে ডিসেবিলিটি, মানে একেবারে খুব বেসিক বিষয় 1 লাইনের মধ্যে লিখে মানে কভার করে ফেলবেন, 1 লাইনের মধ্যে নিয়ে আসবেন এবং পুরো আইনটা আপনারা 1 থেকে 2 পেজের মধ্যে নিয়ে আসবেন। আর এভাবে যদি সংবিধানও আপনারা করেন সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না সংবিধান 3-4 পেজের মধ্যে সংবিধান আপনার চলে আসবে। আপনারা প্রথমবার সংবিধান পড়তে সময় লাগবে, কিন্তু পরের বার সংবিধান পরে যে 2বার বা হচ্ছে মানে নেক্সট যে পড়াগুলাতে, নেক্সট ধাপের পড়া, নেক্সট দ্বিতীয়বার বা তৃতীয়বার বলি, আপনাদের খুব বেশি সময় লাগবে না। সংবিধান দেখবেন যে আপনি বসছেন, আপনার 2 ঘন্টার মধ্যে আপনার রিভিশন হয়ে গেছে। আর লয়ের বাইয়া একটা বেসিক বিষয় হচ্ছে প্রিলি পাস করা অনেক সহজ আবার অনেক কঠিন। আপনি যদি জাস্ট গুছায় রাখতে পারেন আইনগুলা, আমি যে বললাম ওই 1 পেজে 2 পেজে নিয়ে আসবেন বা হচ্ছে সংবিধান 4 পেজে নিয়ে আসবেন, মানে বড় যেগুলো আকারে আপনার যদি জাস্ট গুছায় আনতে পারেন আইনগুলা, তো মানে প্রিলিটা আপনি পাস করবেন। অন্তত রিটেনের কথা বলছি না, কিন্তু প্রিলি আপনি পাস করবেন আপনারা যদি গোছায় আনতে পারেন এই বিষয়গুলা। আর আর বলছিলাম যে হচ্ছে কতগুলা দাগাবো আমাদের প্রিলিতে, নেগেটিভ মার্কস কত কেউ জানেন? জানলে বলবেন প্লিজ। 0.25। 0.25, তার মানে আমরা যদি 4টা ভুল করি সেক্ষেত্রে হচ্ছে 1 মার্কস কাটা যাবে। আর আমরা যদি কম্পারেটিভলি অন্য বিসিএস এ দেখি, বিসিএস এ যদি দেখি আমরা 2টা ভুল করলে পয়েন্ট মাইনাস হাফ, যেহেতু সেক্ষেত্রে হচ্ছে 2টা ভুল করলেই কিন্তু 1 মার্ক কেটে যাবে। তো তো হচ্ছে অনেকে আমি দেখছি, আমার অনেক বন্ধু মানে অনেক পরিশ্রম করছে এই 17তে প্রিলির আগে, কিন্তু মানে অনেকেরই পাস হয়নি। মানে আমাদের ব্যাচে কেউই পাস করেনি, শুধু মানে অনেক পড়ছে কিন্তু আমি দেখছি কিন্তু কেউ পাস করেনি। মানে 2-1জনকে আমি চিনি, মানে আমি এক্সপেক্ট করছিলাম যে আমি পাস না করলে ওরা করবে, কিন্তু আসলে হয়নি। মানে পরে আমি যেটা কারণ হিসেবে দেখলাম, আসলে ওরা দাগাইছে অনেক কম। ওরা দাগাইছে এই 60টা 55টা, মানে খুবই কম দাগাইছে। এবং পরে হচ্ছে ওই পরীক্ষা সেন্টার থেকে বের হয়ে এদিকে আস্তে আস্তেই মানে মার্কস মাইনাসে চলে গেছে, 50-এর নিচে চলে গেছে। তো আমার কথা হচ্ছে আপনারা 4টা ভুল করলে আপনাদের 1 মার্কস যাবে। আর আপনারা যদি মানে 6টাও দাগান, 6টা দাগিয়ে যদি 4টা ভুল করেন, 4টা ভুলে আপনার মার্কস যাচ্ছে 1। আর এখানে 6টার 2 মার্কস যেহেতু পাচ্ছেন, বাকি 2টা থাকতেছে, 2টা সঠিক। 6টা দাগালে 4টা যদি ভুল হয় আর 2টা যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনাদের 1 মার্কস থাকতেছে, 1 মার্কস প্লাস থাকতেছে। তো আমি এটা সবাইকে গণহারে দাগানোর জন্য প্রপোজ করতেছি না, কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের কাছে প্রিলিতে দাগানোর একটা টেকনিক আছে। আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এটা এটা একটু চেনা চেনা লাগতেছে, তো ভাই আপনি শেষ দিকে দাগায় দিয়ে আসবেন। আপনি দাগায় দিয়ে আসবেন, মানে আপনি যেহেতু চেনা চেনা লাগতেছে দাগায় দিয়ে আসবেন। একটু ভুল হলে -0.25 খাবেন, কিন্তু ঠিক হলে আপনার ওইটার কারণেই অনেক আগায় যাবে। তো আপনার কাছে যদি আবার মানে কি বলবো কপাল ঘষটায় দাগায় দিয়ে আসেন না, তা এই কাজ করা যাবে না। কিন্তু যে জানি না আমি এটা কিন্তু কোনো চেনাই লাগতেছে না, এটা একেবারে এটা আমি দেখিনি কখনো, তো সেক্ষেত্রে কপাল ঘষটায় দাগায় দিয়ে আসবেন না আপনি, তাহলে হচ্ছে ওই মাইনাসে চলে আসবেন।
আমি বলতেছি যেগুলো আপনার চেনা চেনা লাগবে আপনি একটু দাগায় দিয়ে আসবেন। মানে বললাম কি 6টার মধ্যে 6টা চেনা চেনার মধ্যে যদি আপনি 6টা চেনা চেনা দাগান 2টা ঠিক হবে, কিন্তু 4টা ভুল হলেও আপনার 1 মার্কস থাকছে। 1 মার্কস অনেক এখানে প্রিলিতে 50 আর 51 অনেক হচ্ছে ডিফারেন্স তৈরি করে। তো সেশন তো আজকে প্রায় অনেক সময় হয়ে গেল, আপনারাও হয়তো অনেকে অধৈর্য হয়ে পড়ছেন। তো আমি বেশি দূর আগাবো না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তো সেগুলো এখন করতে পারেন, মানে ওভারঅল বিষয়ে আমি যেগুলো আলোচনা করলাম বা যেগুলো যদি কেউ বুঝতে না পারেন কোনো বিষয়, তো বা অন্য যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আসারও প্রিলি রিলেটেড। আমার একটা কোশ্চেন ছিল, পিলির জি সাথে আপু কি বলেন। পিলির সাথে নাকি রিটেনের প্রিপারেশনটা কি পিলির সাথে নিতে হবে? আমার ক্ষেত্রে যদি আমি বলি, আসলে প্রিলির প্রিপারেশন নিলেই রিটেনের প্রিপারেশন হয়ে যায়, অনেকাংশেই হয়ে যায়। আইনের অংশটা রিটেনের প্রিপারেশন যদি বলছেন, আইনের অংশটা হচ্ছে প্রিলির প্রিপারেশন নিলেই আমার মনে হয় যে রিটেনের প্রিপারেশনটা হয়ে যায়। জেনারেলের ক্ষেত্রে আমি বলবো আলাদা, ম্যাথ এবং বিজ্ঞান। ম্যাথ আপনাদের প্রতিদিন করতে হবে। ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে 8, 9, 10 এর ধরে ধরে কিছু অধ্যায় আছে, 6 থেকে সরলের বিষয়টা আছে, 8 আর 9, 10 এর বইয়ের ধরে ধরে কিছু চ্যাপ্টার আছে, ওগুলা পড়লেই মানে ম্যাথ আপনাকে করতে হবে, প্রতিদিন ম্যাথ সময় দিতে হবে, এবং বিজ্ঞানটাও। আর বিজ্ঞান কোনটা পড়লে ভালো হয়, কোন বইটা আর কি, মানে কোনগুলা? বিজ্ঞান আপনি নবম দশম শ্রেণী একটা সাধারণ বিজ্ঞান বই আছে, সেই বইটা আপনি পড়তে পারেন। আর বাজার থেকে আপনি সায়েন্স আওয়ার বইটা কিনে সেটাতে হচ্ছে জুডিশিয়ারির সিলেবাস আগে মিলাবেন। সায়েন্স আওয়ার তো বিসিএস এর, জুডিশিয়ারি সিলেবাস আগে মিলাবেন, মিলিয়ে হচ্ছে আপনি দেখবেন যে যেগুলো যেগুলা ওই সূচিপত্রেই আছে সায়েন্স আওয়ারে, আগে সায়েন্স আওয়ারের সূচিপত্রে আপনি জুডিশিয়ারি সিলেবাসের যে বিষয় আছে একেবারে হুবহু দেখবেন অনেক কিছু আছে, আবার বিসিএস একটু বেশি আছে, যে বেশিগুলো পড়ার দরকার নেই, যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো পড়বেন। আমার কাছে আমি আরো বই দেখছি, আমি ওরাকল দেখছি, আরো 2-1টা বই দেখছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সায়েন্স আওয়ারটা কমপক্ষে মানে আমার মতো আর্টস স্টুডেন্টের জন্য হচ্ছে সায়েন্স আওয়ারটা একটু সহনশীল বই আর কি, একটু ভালো বোঝা যায়। বাকি বইও ভালো, ওরাকল অনেক ভালো পাবলিকেশন, কিন্তু মানে আমি আর্টস স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে সায়েন্স আওয়ারটা বেটার, মানে সহজ ভাষায় আর কি। আর আপনি যদি টার্গেট হয় 18 বিজিএস, তাহলে হচ্ছে জিকে নিয়ে অত বেশি মাথা ঘামাঘামি করার দরকার নাই, রিসেন্ট পড়বেন। আর যেগুলো বলছি ওগুলাই, লিটারেচার ভালো করে পড়বেন, ইংলিশ লিটারেচারটা অবশ্যই বিজিএস এবং বিসিএস এই লিটারেচার যেগুলো আছে ওগুলো আলাদাভাবে সাজাই ফেলবেন, লিখে ফেলবেন কোনো একটা খাতায়, 4-5 মার্কস পেয়ে যাবেন, 3-4 মার্কস পেয়ে যাবেন। আর আর হচ্ছে রিটেনের জন্য বাংলা ইংলিশ এগুলা আমার মনে হয় আগে প্রিলি পাস করেন এখন। ভাই তারপরে বাংলা কিভাবে জি পড়তে পারি? জি বাংলার জন্য, ও বাংলার ক্ষেত্রে বাংলার বিসিএস যদি ফলো করে আমার তো অনেক মানে বেশি পড়তে হচ্ছে। বিসিএস কেন্দ্রিক যে বইগুলো আছে এগুলো মানে হিউজ। আপনি কি রিটেনের কথা বলছেন ভাইয়া? প্রিলি আমি বাংলায় যেটা বলছি, বাংলায় আমি যেটা প্রিলিতে দিছি আপনার রবীন্দ্রনাথ থেকে প্রতিবারে একটা আসবেই, তো যে কোনো একটা বই থেকে রবীন্দ্রনাথ পড়বেন। আমি অগ্রদূত পড়ছিলাম, অগ্রদূত আছে, অভিযাত্রী আছে, তারপরে রবীন্দ্রনাথ নজরুল পড়বেন, তারপরে ওই বিভিন্ন ভাষার শব্দ যেটা আছে, আর গ্রামার আপনার হচ্ছে ওই 19-এর গ্রামারটা পড়বেন, 19-এর গ্রামারটা অবশ্যই পড়বেন, অবশ্যই 150 পেজ, 150 কি 200 মতো পেজ, 150+ পেজ,
19-এর গ্রামারটা বাংলার অবশ্যই পড়বেন। আর এই জেনারেল ভাই, জুডিশিয়ারি জেনারেল মানে হিউজ রিপিট আর রিপিট। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনার মুখে থাকবে, আপনি এগুলা পরে পড়েন, কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেন মুখে থাকে। বিসিএস এবং বিজিএস এই দুইটা। ইংলিশের ক্ষেত্রেও আমি বলবো সেম। ভাই জি, এই যে প্রশ্ন রিপিটের কথা বলছেন বিসিএস এবং বিজেএস প্রিলিমিনারি, তো হুম। এর ব্যাখ্যা পড়া লাগবে নাকি শুধু প্রশ্ন পড়লেই হবে? রিলেটেড ব্যাখ্যা করতে পারেন, যেন হচ্ছে ওই চেনা চেনা লাগে আর কি। আমি বলছি না ব্যাখ্যা পড়লে ভালো, তবে অন্তত হচ্ছে যেটা আছে ওটা যেন পড়ে, ওটা যেন মনে থাকে আর কি, প্রশ্নটার অ্যান্সারটা যেন মনে থাকে। ব্যাখ্যাটা যদি একবার দেখে নেন তাহলে সেটা ভালো। আবার যদি বলেন যে না ভাই পড়বো না, তো না পড়লেন কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে প্রশ্নটা মিস করা যাবে না, মেইন প্রশ্নটা প্রিভিয়াসের। জি ভাই, মানে হুবাহু রিপিট হবে যদি রিপিট হয়? হুবহু রিপিট, আপনারা মিলাই নিয়েন। আপনার প্রশ্ন কোনো একটা বছরের প্রশ্ন ওই বাংলা বা ইংলিশ আপনার মিলাই নিয়েন বিসিএস এর সাথে, আপনি পেয়ে যাবেন। একটু এপাশ ওপাশ হবে, তাও পেয়ে যাবেন আপনি। আর বিজ্ঞানের ক্ষেত্রেও যেটা বলছি, বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা এই মানবদেহ থেকে একটা পাবেন, আর প্রিভিয়াস দেখলেই যথেষ্ট আর কি প্রিলির জন্য আমার মনে হয়। ভাই জি, জেনারেল বিষয়গুলো থেকে কি আমাদের মানে সবসময় কি 40 মার্কসের আশেপাশে থাকে নাকি কম বেশি হয়? মানে কত ও, আপনি বলতে চাচ্ছেন যে প্রশ্নে 60-40 এই প্যাটার্নটা মানা হয় কিনা? করায় হ্যাঁ, এটা স্ট্রিক্টলি মানা হয়। আপনি ওই এবং হচ্ছে ওই যে বাংলা থেকে 10টা হবে, এই 10টা স্ট্রিক্টলি মানা হয়, ইংলিশ থেকে 10টা হবে, এই 10টা স্ট্রিক্টলি মানা হয়। এখানে কোনো হেরফের হওয়ার সুযোগ নাই। ওই হেরফের হয়, গ্রামাটিক্যাল হয়তো কোনোবার কম আসে, কোনোবার লিটারেচার বেশি আসে, কোনোবার লিটারেচার কম আসে, কোনোবার গ্রামাটিক্যাল কম আসে, বেশি আসে, কিন্তু ওই এই যে বেসিক যে মার্কস, সেই মার্কসের হেরফের হয় না। আপনারা হচ্ছে রিটেন বেস, আমি মনে করি যে ওভারঅল আইনের ক্ষেত্রে প্রিলি পড়লেই রিটেন হয়ে যায়, রিটেন এসে যায়। আপনারা প্রিলি যখন পাস করবেন তারপরে হচ্ছে রিটেনের কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করতে হবে। রিটেনের কোশ্চেন সলভ করেন তো আপনি 50% আপনার প্রিপারেশন হয়ে গেছে রিটেনের, আর বাকি 50% ওই একটু এপাশ ওপাশ পড়লেই হয়ে যায়, এর বাইরে আর কয়েকটা আর কিছু পড়লেই হয়ে যায়। আর আমার মনে হয় যে লয়ের ক্ষেত্রে প্রিলি মানে প্রিলিতে যেসব পড়ছেন আর হচ্ছে আর এক্সট্রা থাকবে রিটেনের প্রশ্নগুলো আপনি সলভ করবেন, সেটা প্রিলি পাসের পর। এখন এখন সময় দিচ্ছে মানে কমিশন এখন মানে 2 মাসের আগে অন্তত রিটেন নেয় না প্রিলি পরে, আর 2 মাস খুব ভালো একটা সময়, খুব হ্যান্ডসাম সময় 2 মাসের পর। আর জেনারেল তো বললাম যে জেনারেল শুধু ম্যাথ বিজ্ঞান আপনাদের এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, সেটা সেটা রিটেন বেস এক্সারসাইজে আপনাদের করতে হবে। আর কারো প্রশ্ন আছে কি? ভাইয়া সংবিধানের রিটেনের জন্য আপনি কোন বই ফলো করতেন? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনি এলএলএম এর পড়াশোনা আর হচ্ছে জুডিশিয়ারি প্রিপারেশনের মধ্যে কিভাবে ব্যালেন্স করেছেন? আচ্ছা আচ্ছা, প্রথমে বলি যে সংবিধান আমি যখন আমাদের জগন্নাথের সেকেন্ড ইয়ারে সংবিধান আমাদের ছিল, তো আমি তখন ওই মানে কি বলবো হাওয়ায় ভেসে অনেকগুলো বই কিনছি আমি। ওই মোস্তফা কামাল একটা ছোট বই, তারপরে জসিম আলী চৌধুরী স্যারের বই, তারপরে আক্কাস সালের বই, তারপরে হচ্ছে মাহমুদুল ইসলামের বই, মানে হাওয়ায় ভেসে সব বই কিনছিলাম। কিন্তু তখন হচ্ছে বেশি পড়ছি আক্কাস স্যারের বইটা আর হচ্ছে জসিম আলী চৌধুরী স্যারের বইটা।
কিন্তু এটা কিন্তু আমি একাডেমিকের কথা বলতেছি, সেকেন্ড ইয়ারে যখন আমার কনস্টিটিউশন ছিল। তারপরে যখন আমি প্রিলি পাস করে রিটেনের জন্য পড়তে বসলাম, প্রিলির আগে আমি হচ্ছে মোতাসিম বিল্লাহ স্যারের সংবিধানটা কিনছিলাম আর কি, মোটা সংবিধানটা বাংলায় যেটা। আর আমি মানে প্রিলির আগে আমি বিজেএস রিটেন মাস্টার কিনছিলাম মিনি ল স্কুলে। তো আমার কাছে মনে হয়েছে যে সংবিধানের জন্য আমরা যে মানে শুধু কেস রেফারেন্স বাদে আমরা যে মানে একাডেমিক্যালি যেটা পড়ি, কিন্তু এই মানে জুডিশিয়ারিতে যে সংবিধানের প্রশ্ন আসে রিটেনে সেটা কিছুটা আলাদা। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে রিটেন মাস্টারে যেটুকু আছে, আমি বেসিক্যালি রিটেন মাস্টারকে ফোকাস করছিলাম। আর কিছু কিছু বিষয় রিটেন মাস্টারে দেখছি যে এটা ভালো লাগেনি, মানে একটু আমার কাছে মনে হয়েছে যে দুই একটা বিষয় শর্ট আছে। তো সেই বিষয়গুলো আমি ওই জসিম আলী স্যারের বই বা আক্কাস স্যারের বই থেকে দেখছিলাম, খুবই 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 অল্প বিষয় আর কি। কিন্তু আমার মনে হয় যে রিটেন মাস্টার তাই যথেষ্ট। আর ডক্ট্রিনের ক্ষেত্রে বা স্পেসিফিক কিছু বিষয়ে, যেমন হচ্ছে কোনো একটা ডিটেলস পড়ার জন্য আমার মনে হয় মোতাসিম বিল্লাহ স্যারের বাংলা বইটা মানে কারো একবার পড়া উচিত আর কি, যাদের হাতে এখনো সময় আছে আর কি, যাদের টার্গেট 19 বা 20 বা পড়ে, বা যারা মানে চাচ্ছেন যে এখনো মোতাসিম বিল্লাহ স্যারের বই থেকে মানে কিছু কিছু বিষয় ভালো পাওয়া যায় আর কি। কিছু মানে অনেক ডক্ট্রিন আছে যে আমরা কোনো বইতে পাই না। আবার এখনই মানে এবার 17তে একটা ডক্ট্রিন আসছিল কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্ট, এটা তো কোনো বইতেই নাই। তো অনেক ভালো ডক্ট্রিন গুলো ভালো করে দেয়া আছে মোতাসিম বিল্লাহ স্যারের বইতে। তো স্পেসিফিক কিছু কিছু বিষয় কিছু কিছু বই থেকে আমি পড়ছিলাম। তো আমার কাছে মনে হয় রিটেন মাস্টার আর মোতাসিম বিল্লাহর বাংলা বই, এই দুইটা বই পড়লেই জুডিশিয়ারি রিটেনের জন্য সংবিধান যথেষ্ট। আর একটা ছিল যে আমার এলএলএম, আমার তো এখনো এলএলএম চলছে, এলএলএম সেকেন্ড সেমিস্টার আমার চলছে, আমার খুব সম্ভবত এপ্রিলে আমাদের ফাইনাল। তো আমাদের যখন প্রথম আমি মূলত জুডিশিয়ারি প্রিপারেশন নিয়ে শুরু করছি মানে এই 4th ইয়ারের পরীক্ষা সেমিস্টার ফাইনালের পরে, ডিসেম্বরের খুব সম্ভবত 20 তারিখের পরে, ওই ডিসেম্বরটায় বাড়িতে যাইনি। তো ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত আর কি একটু পড়ছি। তবে আমার কাছে মনে হয় যে আমি মানে 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 এটাই আর কি, যে ক্লাস করতাম, তারপরে তার ফাঁকে ফাঁকে পড়তাম, তারপরে ক্লাস শেষ হলে লাইব্রেরিতে যেতাম। খুব বেশি যে পড়াশোনা করছি এমন না, তবে মানে কনসিস্টেন্সি ছিল আর কি, ক্লাসের সাথে এটা দুইটাই মেকআপ করে করতে হতো আর কি। তাছাড়া দেখতাম যে আমাদের সিনিয়র ভাইরা মানে তারাও এলএলএম চলা অবস্থায় তারা যখন রিকমেন্ডেড হয়, তারপরে এটা আমি ভাবতাম যে আসলে মানে তারা যেহেতু হয়েছে এটা মানে হয়তো আমাদের দ্বারাও হবে। তো সেই ভরসা থেকেই পড়তাম। আর দেখা গেছে যে রিটেনের সময় আমার রিটেন শেষ হয়েছে 26শে অক্টোবর শেষ হয়েছে, আর আমার 28শে অক্টোবর থেকে আমার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে। তো একটু টাফ সময় ওই সময়টা ছিল। রিটেনের সময় তো 10-12 দিন এমনিতে ওটা তো জীবনে এক প্রকার হচ্ছে আসমানে নিয়ে যাইতে হয় ওই 10-12 দিন। তো সম্ভব আর কি, আপনারা চাইলেও মানে আমার মনে হয় একটু ডেডিকেটেড, ওই সময়টা ডেডিকেটেড থাকলেই এলএলএম এর সাথেই হয়। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের জন্য, আমাদের ফ্রেশার, আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমরা রানিং স্টুডেন্ট, আমাদের হাত চালু। কিন্তু যারা হচ্ছে 2-3 বছর হয়ে গেছে, মানে যেসব ভাইয়া আপনাদের বা যারা অ্যাডভোকেট আছেন, তো তাদের হাতটা কিন্তু চালু না। আমরা কিন্তু বছরে অনেকগুলো পরীক্ষা দিই, আমাদের হাতটা কিন্তু যে পরীক্ষায় দিই না কেন
ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল দেই আর এনভায়রনমেন্টাল ল দেই, যদিও সেগুলা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে, কিন্তু আমরা পরীক্ষা কিন্তু দিই, আমাদের হাত চালু, আমাদের ব্রেন শার্প। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে যাদের একটু মানে সিনিয়র আছেন তাদের এই দিক থেকে পিছিয়ে। তো প্রিলি তো বেশি, আবার প্রিলি পাস করে ফ্রেশার কম, সিনিয়ররা প্রিলি বেশি পাস করে। তো এদিক থেকে হচ্ছে যারা ফ্রেশার আসেন রিটেনে, সেক্ষেত্রে মানে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তাদের রিটেনটা রানিং অবস্থায় থাকে। আমার মনে হয় যে এই দিক থেকে ফ্রেশারদের একটু মানে সুবিধা আছে আর কি, তারা যদিও ফ্রেশার অনেক কম জানে, সিনিয়ররা বেশি জানে এই বিষয়ে। আচ্ছা, আমাদের সেশনের প্রায় অনেক সময় হয়ে গেল, 1.5 ঘন্টার মতো। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি শেষ করতে হবে আর কি, অনেক রাতও হয়ে যাচ্ছে। আমাদের 18 বিলিএসটা কি এপ্রিলে হবে? ভাই এটা আমি বলতে পারছি না, তবে আপনি ধরে রাখতে পারেন যে আপনার হাতে এখনো 3 মাস সময় আছে। ভাই ওটা বাংলা থেকেও তো দেওয়া যাবে না ভাইয়া? বুঝি না আপনার কথা। মানে ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা থেকে তো লিখতে পারবো না রিটেনে? জি ভাইয়া, পিলি রিটেন দুটোটা। প্রিলিতে তো আপনার লিখতে লাগে না, তবে প্রিলিতে ম্যাক্সিমাম প্রশ্ন বাংলাই হয়। আর রিটেনের ক্ষেত্রে আপনি মানে আপনার ইচ্ছা আর কি, আপনি বাংলায়ও দিতে পারবেন, ইংলিশেও দিতে পারবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার মনে হয় যে আমরা একেবারেই সেশনের শেষে চলে আসছি। আপনাদের যদি আরো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইনবক্সে জানাতে পারেন, পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আরো সামনে দেখা হতে পারে। জি ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ল্যাটিন টার্মের জন্য কোন বইটা ফলো করলে ভালো হয়? ল্যাটিন টার্মের আপনারা দেখবেন যে স্পেসিফিক বই বলবো না আমি, আপনারা হচ্ছে আপনাদের ইংলিশ মাস্টার আছে, মানে জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার যেটা, ওটাতে জি জি দেখবেন যে ল্যাটিন টার্ম কিছু আছে, ওখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলা লয়ের রিলেটেড। ওগুলা আমি ওখান থেকে কিছু কিছু বেছে আমি নিজে তৈরি করছিলাম। আর আরেকটা ল্যাটিন টার্ম আছে যে আপনাদের জেনারেল ক্লজেস অ্যাক্ট, আপনারা যারা যারা পড়ছেন, এবং জি জি ইন্টারপ্রিটেশন, সেটাতে মোহাম্মদ আখতারুজ্জামানের একটা বই আছে, জি ডিস্ট্রিক্ট জাজ, ওইখানে দেখবেন ওইখানে অনেকগুলো ল্যাটিন টার্ম আছে। তো ওর তো ব্যাখ্যা পড়তে হবে না, জাস্ট অর্থটাকে একটু বুঝলেই হবে আর কি। এটাই ল্যাটিন টার্ম প্রশ্ন আসে, প্রিলি থেকে একটা দুইটা প্রতিবারই আসে। আর প্রিভিয়াস তো দেখবেন ল্যাটিন টার্ম, প্রিভিয়াস প্রশ্ন অবশ্যই পড়তে হবে, প্রিভিয়াসকে ধরে তারপরে বাকিগুলা। আরেকটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আপনার যে কবিতার অংশটুকু দেওয়া হয় বিভিন্ন কবিদের, এগুলো তো নর্মালি কোনো বইতে পাওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা কোনো স্পেসিফিক বই থেকে কি জানা যাবে কিনা? আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট কবিতার অংশ সেগুলা হচ্ছে আপনি বইতে পেয়ে যান, মানে দেয়া থাকে। আমার মনে হয় অগ্রদূত বা অভিযাত্রী যারা পড়ছেন দেখবেন যে ইম্পর্টেন্ট কবিতার অংশগুলো দেয়া থাকে। আর যেগুলা রিসেন্ট করতে, আর যেগুলো দেয়া নাই ওগুলা পাবেন না। ওগুলা হচ্ছে এই কোন কবিতার ভিতরের অংশ, ওগুলা খুবই টাফ। যেমন ধরতে পারেন এবারে রিসেন্ট কোন কবি মারা গেল বলেন দেখি? হেলাল হাফিজ। হেলাল হাফিজ। এবার ধরেন যে হেলাল হাফিজ থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, তো হচ্ছে যদি দেখেন যে কোনো প্রেম বা বিরহের টাইপ কোনো হচ্ছে উক্তি, মানে কবিতার, তো সেক্ষেত্রে হেলাল হাফিজ অপশন থাকলে ওটা দাগায় আসতে পারে। আর কোনো কবিতার উক্তিতে যদি প্রকৃতি বা ধানের গন্ধ বা হচ্ছে এই নদী মাঠ ঘাট এইসব দেখতে পান, তাহলে সেটা জীবনানন্দ দাশ দাগায় আসতে পারেন, মানে লেগে যায় আর কি জীবন এগুলা। আচ্ছা, আর আর কেউ? ভাই জি আমি আপনার থেকে বলবো কি যে পড়তে পড়তে অনেক সময় দেখা যায় যে মানে পড়তে ভালো লাগে না।
আমি হয়তো 2 দিন 3 দিন 1 সপ্তাহ পড়লাম, তারপরে দেখা যায় যে পড়তে একদমই ভালো লাগে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার পড়ে অভ্যাস হচ্ছে আমাদের ভার্সিটির লাইব্রেরিতে। হ্যাঁ হ্যাঁ ভার্সিটিতে লাইব্রেরিতে পড়তে গিয়ে দেখা যায় যে ওখানে পড়তেছি, হয়তো কোনো কারণে বাসায় চলে আসা লাগবে, বাসায় এসে আর পড়া হয় না। মানে এটা অভ্যস্ত হয়ে গেছে। এখন এইভাবে মানে পড়াশোনার প্রতি যে একটা কনসিস্টেন্সি, এটা ধরে রাখার কোনো ওয়ে আছে কিনা, বা হ্যাঁ, কিভাবে ধরে রাখা কনসিস্টেন্সি যে পড়াশোনার ক্ষেত্রে খুবই, কি বলবো, খুবই একটা জরুরি বিষয়, যে একদিন আপনি অনেক পড়লেন তারপরে একটু একটু দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম যে কনসিস্টেন্সির ক্ষেত্রে আমি বলবো যে মানে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার পড়াশোনা না হলেও আপনার টেবিলে বসে থাকতে হবে, আপনি বসে থাকেন। লাইব্রেরিতে যেহেতু পড়েন, তো মানে আশেপাশে সবার পড়াটা দেখেন, বা হচ্ছে আমি বেসিক্যালি যেটা করি, আমার যখন পড়তে ভাল লাগে না, তখন আমি হচ্ছে মানে কোনো কিছু করি, বই কিনি, বাংলা বাজারে যাই বা হচ্ছে সদরঘাটে যাই, কোথাও ঘোরাঘুরি করে আসি। আর আমার যখন পড়তে ভালো লাগে না, তখন আমি সাহিত্য পড়ি। আমার 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 কাছে মানে আমি 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 ট্রাক ছাড়া হয় না, আমি পড়তেছি না এখন, কিন্তু পড়ার মধ্যে আছি, অন্য একটা কিছুর মধ্যে আছি। তো কনসিস্টেন্সিতে আমার থাকতেছে, আমার পড়তেছি না আমি, কিন্তু আমি কিন্তু পড়তেছি, সেটাতে আমার হচ্ছে মানে কাজে দিচ্ছে আর কি। মানে আমি মানে ট্রাক থেকে বের হয়ে যাচ্ছি না। আর একটা তোমার প্রথম প্রশ্ন ছিল যে আহ হ্যাঁ, বাকি লাইব্রেরি থেকে এসে বাকি সময় দেখো, লাইব্রেরি তো তোমাদের হচ্ছে 10টার দিকে যদি বন্ধ হয়, তো আমার মনে হয় 10টা পর্যন্ত পড়লে বাকি সময় আর বাসায় এসে অত পড়ার দরকার হয় না। বেসিক্যালি আমি আর পড়তাম না 10টা পর্যন্ত যদি লাইব্রেরিতে পড়া যায়। জি ভাই, আপনাকেও তো দেখি মাঝে মাঝে। আমি আরেকটা রিটেনের পরে ওভাবে আর মানে জি ভাই। ওভাবে যাওয়াই হচ্ছে না। হুম। হ্যাঁ ভাই, আরেকটা হচ্ছে যে আমার সবচেয়ে আমি এবার ফ্রেশার, মানে এবার হয়তোবা যদি সুযোগ হয় তাহলে এবার দিব, আর 18তমতে যোগদান করব যদি সুযোগ হয়। জি। তো আমার যেটা সবচেয়ে বেশি প্রেশার মনে হয় যে 10 দিনের যে এই একটা মানে ধকল রিটেনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি কিভাবে এই জিনিসটাকে মানে নিজের সাথে মানায় নিতেন, বা মানায় নেওয়ার উপায় কি? রিটেনের ক্ষেত্রে প্রথম দিন তো ছিলই। প্রথম বাংলা পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমি আর পরীক্ষা দিতে পারবো না। মানে এত টায়ার্ড, প্লাস হচ্ছে মানে পুরান ঢাকা থেকে জ্যাম ঠেলে যাওয়া প্লাস আসা, এই 1 ঘন্টা যাওয়া লাগে, সেই 12টার সময় বের হওয়া লাগে, ওখানে গিয়ে 1টার মধ্যে পৌঁছে, আবার ওখান থেকে 1টা থেকে 1টা 40 পর্যন্ত ওখানে রাস্তায় বসে রোদে দাঁড়ায় বা বসে রিভিশন দেওয়া লাগে, তারপরে আবার ঢোকা লাগে। আবার ওয়াশরুমে বিশাল লাইন লাগে, সিদ্ধেশ্বরীতে ওয়াশরুমের সংখ্যা খুবই কম, সিদ্ধেশ্বরী গার্লসে, ওখানে যেহেতু রিটেন হয়। তো প্রথম দিনে মানে যাওয়ার পথে মনে হয়েছে আমি মনে হয় আর পারবো না, এসেই মানে আর মনে হচ্ছিল যে আর আমি পারতেছি না, কালকে আর পরীক্ষা দিতে পারবো না ইংলিশ। কিন্তু আর কি আহ একটু পরেই আবার আমি কয়টা 7টা এখানে বাসায় আসতাম, পরীক্ষা শেষ হতো 5টা থেকে 6টার মধ্যে, 6টা 10-20-এর মধ্যেই বাসায় চলে আসতাম, তারপরে এসেই শুয়ে পড়তাম। আমি 7টা পর্যন্ত হচ্ছে 7টা 7:30 পর্যন্ত শুয়ে আবার আমি একটু কড়া করে কফি করতাম, তারপরে মাঝখানে মনে হয় ডিনার করতাম, আর 12টা পর্যন্ত পড়তাম আর কি। তো তারপরে আবার সকাল থেকে 12টা, আমার কাছে মনে হয়েছে যে আমি ওই সময়ে ওই 10-12 দিনে যে ট্রাকে ছিলাম, যে স্পিডে ছিলাম, মানে আমি আমার জীবনেও আর লাইফে আমার কোনো পড়াশোনার কোনো স্টেজে আমি এরকম অ্যাডমিশনের সময়ও ছিলাম না এই স্পিডে। মানে এই স্পিডটা আমি আর মানে কন্টিনিউ করতে পারছি না। আমার দেখা গেছে যে আমি 11টা 40-এ মানে
সকাল আমাকে বের হতে হবে 12টায়, আমি 11টা 40-এ গোসলে যেতাম। 11টা 47-এর মধ্যেই মানে কাপড় চোপড় পরে রেডি হতাম, তারপরে ভাত নিতাম। দুটা খাইতে 8-10 মিনিট, মানে 55-র মধ্যে, 11টা 55-র মধ্যে আমার মানে 15 মিনিটে খাওয়া এবং গোসল শেষ। তারপরে হচ্ছে আমি দেখা গেলো বইটি নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে, তারপরে আবার আবার এখানে রিক্সা পাইতেও ঝামেলা, ম্যাক্সিমাম সময় যাইতে চায় না। তো আমার কাছে মনে হয় যে ওই সময়টা আপনারা যখন রিটেন দিবেন, আপনার মানে আপনার কাছে মনে হতে পারে যে খুব যাবে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার ওই 10টা দিন, আপনার 10 থেকে 12টা দিন আপনার মানে কি বলবো, মানে ওই 10-12 দিন পার হওয়ার পরে আপনার মনে হবে যে এই 10-12 দিন আপনার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এবং সবচেয়ে কষ্টের ছিল এবং অনেক হার্ড ছিল, তবে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। ওই স্পিড আপনি আর পাবেন না কোথাও। মানে তখন একটা কি বলবো, ঐশ্বরিক ভাবেই একটা আপনার স্পিড চলে আসবে। এটা ওই 10 দিনে আপনি ভাববেন না, ওই ভুলে যান আপনার ওই 10 দিন, মানে কি বলবো, এটা সব রিটেন পরীক্ষার্থীর ক্ষেত্রে আমি দেখছি, মানে তাদের একটা আলাদা রকম ডেডিকেশন থাকে। ওই 10 দিন ডেডিকেশন চলে আসে, তো ওই চিন্তা আপনি করবেন না। জি ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই, যেহেতু আমি বললাম যে এবার আমরা নতুন দিব, তো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র কি বলে পেনাল, ক্রিমিনাল হচ্ছে সিভিল, আর হচ্ছে সম্পত্তি আইন, এই যে 3টা আইন আছে, এদের ভিতরে যে অন্যান্য আইন আছে, এগুলোর জন্য আমি শুধুমাত্র বেয়ার অ্যাক্ট বেসড আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা মোটামুটি বিশ্লেষণ করে যে সেকশন গুলো আছে এগুলাই হচ্ছে মোটামুটি নোট করে পড়তেছি। তো শুধুমাত্র বেয়ার অ্যাক্টের উপর ভিত্তি করে এমসিকিউ পাস করা সম্ভব কিনা? বেয়ার অ্যাক্টের উপরে ভিত্তি করে আমি তো যেটা, যদি হচ্ছে তুমি যেটা বললা পেনাল, সিআরপিসি, সিপিসি, তো সব এতগুলা সেকশন যদি তুমি হচ্ছে পড়ো, এবং এটা আমার কথা হচ্ছে, আমি কিন্তু প্রথমে বলছি পড়াটা মুখ্য বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা গোছাইতে পারছি কিনা, মানে আমরা মনে করতে পারবো কিনা। মানে মনে করা বলতে কি বলছি, যে যদি আগামীকাল প্রিলি হয়, আজকের মধ্যে আমি সব আইনটা একবার দেখে দেখে যেতে পারবো কিনা, আমি সেই রকম করে গোছাইছি কিনা, মানে সব আইন, মানে যদি খুব বড় আইন হয়, মানে 4-5 পেজের মধ্যে আমি আনতে পারছি কিনা, এটা হচ্ছে বিষয়। আর তুমি যেটা বলছো প্যানেল কোড, তারপর সিপিসি, সিআরপিসি, অনেকগুলা সেকশন, এত বেশি সেকশন, তুমি যদি এগুলা পড়তেছো, এত বেশি সেকশন পড়ার দরকার নেই। হ্যাঁ, বলবো যে প্রিলি এবং রিটেনে যে সেকশন গুলো আসছিল সেইগুলোতে ফোকাস রাখো, সেগুলোতে মানে এগুলোর বাইরে ছোটে না। জি ভাই, আমি এভাবেই মানে শুধু বেয়ার অ্যাক্ট বেসডই পড়তেছি। অনেক সময় দেখা যায় না যে টিচাররা অনেক সময় বেশি পড়ায়, যে সাপোজ এই যে টেম্পোরারি ইনজাংশন, এটার ক্ষেত্রে দেখা যায় 3-4টা কেস ল পড়ায়। আমি ওই কেস ল আপাতত মানে শুধুমাত্র প্রিলির জন্য কেস কেস ল ল গুলো পড়তেছি। প্রিলির জন্যও পড়া লাগে না, রিটেনের জন্যও পড়া লাগে না, শুধু সংবিধান আর মুসলিম ল বাদে। জি ভাই। এটা আচ্ছা, অনেকে লিভ নিচ্ছে মনে হচ্ছে, আবার অনেক সময় হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল লাস্ট। হ্যাঁ, ভাইয়া, বলেন। আমার আমার এটা আমার অনার্সটা শেষ হবে যে ভাইয়া মার্চের দিকে। এখন ভাইয়া মার্চ, আমি এই 18 বিজিএস টা কি দিতে পারবো পরীক্ষাটা আমার নাকি? মনে হয় আপনি পারবেন। সার্কুলার নিয়ে কিছু বলা যাচ্ছে না, তবে সার্কুলার মার্চের আগে হবে না, আর অ্যাপিয়ার দিয়ে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন অনেক সময় হয়ে গেছে, প্রায় 11টা বাজে, রাতও হয়ে গেছে। এখন আমি আপনাদের দুজনের কাছে আর কি আজকের সেশন সম্পর্কে মানে কেমন লেগেছে আপনাদের, মানে অভিমত, অভিযোগ, বা এটা এভাবে নিলে বা এরকম করলে ভালো হতো, মানে দুজনের কাছ থেকে শুনবো জাস্ট অল্প সময়। জি ভাই, আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি বাইরে থেকে আমরা ওই পড়ার ইয়াগুলো
নিতে পারছি, কিভাবে মার্কস ক্যারি করতে হবে সেটা, মার্কসটা কিভাবে ক্যারি করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি, মানে জেনারেল অংশে আমরা কত করছি, আর র সাবজেক্টের মধ্যে আমরা কত পাচ্ছি, কিভাবে পড়তে হবে, ওভারঅল সবকিছু জানকারি আমি এটা আমরা কিন্তু বেসিক্যালি প্রিলির জন্য দিয়েছি, রিটেন এর যখন হয়তো আলাদাভাবে রিটেনও বলেছি, তবে রিটেনের জন্য আরো এক্সক্লুসিভ সেশন হবে আমি আশা করি। হ্যাঁ, প্রিলি আর রিটেন দুটোটা আমরা যদি আমরা এই যে আজকে যে সেশনটা হচ্ছে ওটা সাথে কম্বাইন করলে তো হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এনাফ প্রিলি রিটেন। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, মনে হয় আমরা সেশনের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো ধন্যবাদ আপনাদেরকে এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে আমাকে শোনার জন্য। আর হতেও পারে সামনে আপনাদের সাথে দেখা হবে এরকম কোনো সেশনে বা ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। এই ধন্যবাদ সবাইকে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া।